আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ছিল তোমাদের একটা আগে? না স্যার, আমাদের ক্লাস ছিল না স্যার। তাহলে স্টুডেন্টদের এত দেরি হচ্ছে কেন? সময় লাগছে। স্যার স্যার হ্যাঁ, এখন 1 মিনিট স্যার বাকি আছে স্যার, 10টা বাজতে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, কয়েকদিন আসুক, আমরা একটু ওয়েট করি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা শুরু করতে পারি। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো আজকে আমরা পড়বো স্ট্যাক এন্ড সাবরুটিনস। তোমাদের আজকের ক্লাসটা একটু শর্ট নিব আমি। ওকে, একটু আগে ছেড়ে দিব। জি স্যার। স্যার আপনি কি অসুস্থ? অসুস্থ না, একটু পার্সোনাল কিছু প্রবলেম আছে, এই সব কিছু মিলিয়ে আর কি। ওকে স্যার।
এনিওয়ে, আমরা শুরু করছি। আর আসলে মাইক্রোপ্রসেসর বেশ কিছু জিনিস অনেক বেশি থিওরির পার্ট আছে। এরপর যখন আমরা ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব তখন হয়তো এগুলো ইমপ্লিমেন্টেশনটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, আমি তোমাদেরকে যে টাইম টু টাইম পিপিটি অথবা পিডিএফ যাই শেয়ার করি না কেন গুগল ক্লাসরুমে, সেগুলো তোমরা মানে বারবার বারবার দেখতে থাকবা। ঠিক আছে? যত বেশি পড়বা, যত বেশি দেখবা, দেখবে এগুলো তোমাদের মেমোরিতে গেঁথে যাবে। কারণ আমি শুরুতেই বলেছি, এটা আসলে জাস্ট একটা চিপ, তাই না? মাইক্রোপ্রসেসর, এর ভিতরে এত কিছু জিনিস আছে যে ডিজাইন এর কানেকশন এগুলো দেখে আসলে শেষ করা যাবে না। এবং ধরো একটা সেমিস্টার বা ক্লাসের জন্য এটা মনে রাখাটাও খুব টাফ। সেই জন্য হচ্ছে ব্যাপারটা, তোমাকে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা দেখবা তখন তোমার এটা আয়ত্ত চলে আসবে। ঠিক আছে? তো যখনই আমি এগুলো দিব, সময় সুযোগ মতো এগুলো কিন্তু দেখে নিবা। কারণ তুমি বুঝতেই পারছো, যদি অনলাইনে আমাদের সেমিস্টারটা কন্টিনিউ হতে থাকে, তো যখনই ভাইবা বলো বা অ্যাসাইনমেন্ট, এই ধরনের জিনিসগুলি থাকবে। আর অ্যাসাইনমেন্টে হয়তো তোমরা বিভিন্ন সোর্স ইউজ করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবা, কিন্তু গতবারের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই তোমাদের মনে আছে, অ্যাসাইনমেন্ট জাস্ট সাবমিশন কিন্তু সবকিছু না। তোমাকে অবশ্যই সেটাকে ডিফেন্ড করতে হবে। তোমাকে যখন ওই রিলেভেন্ট কোশ্চেন গুলি করা হবে, তুমি যেন ঠিকঠাক মতো বুঝে অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো এই ওকে স্যার। জিনিসগুলি একটু কেয়ারফুল থাকবা। জি স্যার, অ্যাসাইনমেন্ট স্যার শেয়ার জি দিয়ে স্যার। স্যার আক্স করছে কি রকমের কি করছে আর কি। অ্যাসাইনমেন্ট স্যার আমাদের আর কি স্যার অ্যালগরিদমে স্যার স্যার করছে কি অ্যাসাইনমেন্ট যে যেটা করছে ওইটা শেয়ার দিয়া, তারপরে কে কি আক্স করছে, কোন জায়গায় কি রকমের ভ্যালু দিছিস হ্যাঁ, স্যার, ওই রকমের কিভাবে ওইটা ডিফাইন হয়েছে বা কোন কোন আইটেম কি রকমের আপনি ইউজ করছেন, ওইগুলো সবকিছু স্যারকে বলতে হয়েছে স্যার অনেক টাইম নিয়ে। এক্স্যাক্টলি। এটাই তো আসলে অ্যাসাইনমেন্ট, যে তুমি পুরোটা কাজ তুমি নিজে করছো কিনা, তুমি কি বুঝে করছো সেটাই দেখা হবে। কারণ একটা খুব ভালো একটা মার্কস থাকে, তাই না? যেমন ফাইনালে তোমরা দেখেছো জি স্যার। 40 মার্কস অ্যাসাইনমেন্ট। তো অনেকে আছে একেবারে, কিছু কিছু স্টুডেন্ট আছে, তোমরা হয়তো না, কিন্তু যে হোক কোনো কোনো ব্যাচে কিছু স্টুডেন্ট পেয়েছি এরকম, যে একটা ওয়ার্ডও সে বলতে পারে না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট খুব ঠিকঠাক মতো সাবমিট করেছে। তারপরে তো বুঝাই যাচ্ছে যে টোটালটাই কপি করেছে। তাহলে জি তার স্যার। যদি নলেজই না থাকে, আজকে তোমরা অন সাইটে পরীক্ষা হলে তোমাদের কিছু লিখতে হতো, পুরোটাই তো 40 মার্কস লিখে তোমাদের দিতে হতো, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো নলেজ নাই, তোমার মার্কস দেওয়াটা কিন্তু এটা ঠিক হবে না। স্যার সেই জন্য তারপরে স্যার আমার স্যার একটু বলি স্যার, আমাদের মিডে স্যার তারপর অনেকের স্যার একবারে জিরো দিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা, তো ভালো। এটা যদি তোমাদের এর থেকে কিছু লেসন হয় তাহলে তো খুবই ভালো। এটা আসলে মানে একটু স্যার দরকার। একবারে স্যার এরকম নাম ধরে বলছে এই এর আপনারা যা করেছেন আপনাদের উপরে অন্য রকমের আমার নজর থাকবে। স্যার একবারে রেড কালার করে নিয়েছে এদের। খুবই ভালো। এনিওয়ে, ঠিক আছে, যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। কারণ যতটুকুই পারো অল্প পড়ো, কিন্তু যেন ব্যাপারটা জেনে বুঝে পড়ো, তুমি অ্যান্সার করতে পারো ঠিকঠাক জি মতো। স্যার, অবশ্যই। আর আমাদের তো একটা সেমিস্টার যেহেতু পুরোপুরি অনলাইন আমরা রান করেছি, তো তোমাদের ধারণা হয়ে গেছে আসলে কি হবে। আমাদের তো মামুন তো আছে, তাই না? আমাদের জাস্ট এই সপ্তাহটা শেষ হলে, মানে আগামী সপ্তাহে আগামী মঙ্গলবার থেকে কিন্তু তোমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। সো প্রত্যেক ক্লাসে আমি আশা করবো মিনিমাম 3 জন যেন প্রেজেন্টার থাকো। সো সিআর এর কাছে তোমরা 2-1 দিন আগেই নাম এবং আইডি টপিক দিয়ে দিবে, এবং ভ্যারাইটিস টপিক হবে। 3-এর বেশি হলেও ওয়েলকাম, যে কয়জন দিতে চাও। কিন্তু ওই ভ্যারাইটিস টপিক ওইভাবে তোমরা সিআর এর কাছে জমা দিও এবং সিআর আমাকে ইনফর্ম করবে। তো এইভাবে কিন্তু আমরা শুরু করে দেবো। এরপরে চলে আসবে তোমার অ্যাসাইনমেন্টের ব্যাপার। তারপর 2 দিন পরে চলে আসবে ফার্স্ট ক্লাস টেস্টটা। ফার্স্ট ক্লাস টেস্ট তো মানে গুগল ফর্মে হবে, বুঝতেই পারছো। তো এখন আসলে করা থেকে দেখা যাচ্ছে এত বেশি কিছু আছে এখানে, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, মানে অনেক কিছু আসলে দেওয়ার মতো আমি দেখতেছি। তো এই জিনিসগুলি তোমাদের যত বেশি আসলে প্র্যাকটিস করবো, ওই জিনিসগুলি বুঝতে পারবো। তো গুগল ফর্মে একটা পরীক্ষা হবে, এটা অবশ্যই তোমাদের ভিডিও অডিও সব অন করে পরীক্ষা দিতে হবে। আর এরপরে তো জানোই, সেই চলে আসবে অ্যাসাইনমেন্ট, 50% অ্যাসাইনমেন্ট, 50% ভাইবা, তারপর একটা হবে টোটালি ভাইবা, তাই না? ওইভাবে তোমার চলতে থাকবে। এনিওয়ে, এই নিয়মগুলো সবই তোমরা জানো, জাস্ট এগুলো একটু রিমাইন্ডার দেয়া, যাতে তোমরা ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারো। ফার্স্ট সিটি কি আগামী সপ্তাহে? না, ফার্স্ট সিটিটা আমি আগামী সপ্তাহে বলে দিব। ফার্স্ট সিটি হবে মোস্ট প্রবাবলি উইক আফটার। আর তোমাদের আইডি দেওয়ার তো কোনো দরকার নাই। এই যে আইডি দিচ্ছ, তানজিনা আলম, শরীফুল ইসলাম, কেন আইডি দিচ্ছ কেন?
কোনো দরকার নেই, এটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। তোমরা কি রেজিস্টার স্টুডেন্ট না? স্যার আমি হচ্ছে গতকাল রেজিস্ট্রেশন করেছি, তো আমার নামটা মেবি নাই, ওই জন্য আইডিটা দিয়েছিলাম স্যার। আচ্ছা, না তুমি তো এখানে ইয়েতে ঢুকছো, তোমার নাম আইডিতে ঢুকছো, তো আমার জেনারেট হলে এটা অটোমেটিক চলে আসবে। আর আমি এই উইকটা পর্যন্ত ওয়েট করছি, এরপর আমি এটার প্রিন্ট আউট ভার্সনটা নিয়ে নিব। সো তোমরা আজকালের মধ্যে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করো, এরপর আমি নাম পাবো। আর এখানে যেটা করছো, এখানে যদি বাইরে থেকে কেউ ঢুকে আইডি দিয়ে, আমি কিন্তু তার আইডিটা পেয়ে যাবো। পরবর্তীতে যদি তার রেজিস্টার স্টুডেন্ট না হয়, তার সেটা কাটা যাবে, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তো তোমাদের যদি আইডিটা থাকে যেটা ইউনিক, সেটা থাকলেই এনাফ, আর তোমাদের এখানে দেওয়ার দরকার নেই। যেটা বলছিলাম যে আগামী সপ্তাহ থেকে হবে প্রেজেন্টেশন শুরু। আর উইক আফটার, আজকে হচ্ছে তোমার কত, 13, 20, 27, তোমাদের মিড টার্মের ডেটটা কবে জানা আছে? না স্যার, এখনো তো মানে ওইভাবে এই জানি মুহূর্তে না। মনে করতে পারছি না। এখন স্যার অফিসিয়াল ভাবে স্যার কোনো নোটিশ দেয়নি স্যার। বুঝি নাই। মানে স্যার আমাদের মিডিয়া স্যার আমরা অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি স্যার এখন। না না, অফিসিয়াল নোটিশটা তো আগে দেওয়ার কথা না, কিন্তু ওই যে তোমাদের প্রথমে যে ফল সেমিস্টারের ইয়ে ছিল, একাডেমিক ক্যালেন্ডার ছিল, ওইটাই কিন্তু রয়ে গেছে as it is। ক্যালেন্ডারে দিয়ে আছে মেবি ওটা। হ্যাঁ হ্যাঁ, স্যার, অনেকদিন স্যার দেখ, হলেও হয়তো নভেম্বরের ফার্স্ট উইকের দিকে। ডেফিনেটলি হ্যাঁ, নভেম্বর হবে। তা আমার ফার্স্ট ক্লাসটা অবশ্যই 25 বা অ্যারাউন্ড ওই দিকটাই হবে। ঠিক আছে, আজকে তো 13, মনে কর সপ্তাহ 10 দিন বা এরকম তোমরা সবাই পাবো, মানে আরো মোটামুটি 2-3টা ক্লাস হোক, তারপর তোমরা ওইদিকে ফার্স্ট ক্লাস টেস্ট হবে। আর প্রথম দিকে ভালো করে চেষ্টা করবো যাতে পরবর্তীতে প্রেশারটা না আসে। স্যার এইবার কি স্যার আমাদের স্যার 3 মাসই সেমিস্টার উঠে যাবে স্যার? 3 মাস 3 মাস বলতেছো, আমি তো বারবারই বলছি এটা, তো হঠাৎ করে খালি চোখে তোমাদের কাছে 3 মাস এরকম মনে হচ্ছে, কিন্তু তোমরা দেখো এটা কিন্তু অরিজিনাল যেই এটা ছিল, কি বলে, তোমাদের অরিজিনাল যে রুটিন, মানে সরি একাডেমিক ক্যালেন্ডার ছিল, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তার মানে এই যে অক্টোবরে শুরু হলে যে একেবারে জানুয়ারি একটা দুটো উইক নেই, ওইভাবেই তো এবার কিন্তু এটাতে কোনো হ্যাম্পার হয় না। তুই মাঝখানে সেমিস্টারটা বলতে আর পারো। সবকিছু মিলে তো 4 মাসই হয়। হ্যাঁ, মানে শুরু এটাই শেষ বা এইসব দেখা যায়, শুরু শেষ মিলে 4 মাস। স্প্রিং এর 21 শুরু করতে করতে দেখবো আজ থেকে শুরু করলে 4 মাস পরেই শুরু হচ্ছে। সো এনিওয়ে, আর এদিকে আমরা আসলে কতটুকু কি ইয়ে করতে পারি সেটা। আর গত সেমিস্টারের কথাই বলো, গত সেমিস্টার তোমরা 24 ক্লাসেস পেয়েছো, আমার তো মনে আছে অন সাইটেও ক্লাসের সময় অনেক সময় 24 ক্লাস হতো না। তাহলে এখানে 3 মাস 2 মাসে কি হয়তো, হ্যাঁ একটা দুটো এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে, এই জন্য হয়তো হয়ে গেছে। এরপরও খুব কি মানে প্রেশার ফিল করেছো? আর যদি করেই থাকো, সেটা একটা কারণ হচ্ছে জাস্ট অ্যাসাইনমেন্টটা হওয়ার কারণে। কারণ যেহেতু তোমাকে অনেক কিছুর অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে, এই জন্য হয়তো একটু প্রেশার তোমাদের লাগতে পারে। কিন্তু অপর দিকে এটাও তো তোমাকে চিন্তা করতে হবে যে তোমরা ঘরে বসে জিনিসগুলো করতে পারতেছো। আজকে তোমরা একটা কোশ্চেন পেলে যে অ্যান্সার দিতে, সেখানে তো কিছুটা টেনশন বা একটা সময়ের ব্যাপার থাকতো, অনেক টাইট একটা শিডিউলের মধ্যে থাকতে হতো। এনে সবকিছু মিলে আমার মনে হয় দুদিকে একটা ভারসাম্য ব্যাপার আছে। আর অনলাইনে তো অনেক সুবিধা আছে, সবকিছু তুমি অনেকভাবে রেডিমেড পাচ্ছ, অনেক রিপিট করতে পারছো। সো আশা করি এটাতে অনেক ফেসিলিটি আছে। এনিওয়ে, দেখা যাক কি হয় ইন ফিউচার। সো আজকের টপিক হচ্ছে স্ট্যাক এন্ড সাব রুটিনস। ওকে, শব্দ দুটোর সাথেই মনে হয় আমরা মোটামুটি পরিচিত, তাই না? স্ট্যাক তো আমরা ডাটা স্ট্রাকচার করেই আসছি। আর সাবরুটিন, জাস্ট এক কথায় যদি এটাকে ব্যাখ্যা করতে হয়, তো সাবরুটিন হচ্ছে একটা প্রোগ্রামের অংশ যেটা কিনা খুব বেশি রিপিটেডলি প্রোগ্রামের মধ্যে আসে, যার ফলে ওই রিপিটেডলি আসার কারণে সেটা প্রোগ্রামে বারবার না লিখে যদি আমরা সাবরুটিন পার্টে লিখি, দেন প্রোগ্রাম থেকে ওটা কল করে আমরা ওভাবে রান করতে পারি। যখন আমরা 18, ও আচ্ছা, সৌরব্রত বিশ্বাসের মেসেজ, এটা হচ্ছে 18 থেকে 27 নভেম্বর, তাহলে তো অনেক দেরি, মিড টার্ম অনেক দেরি। এনিওয়ে, যদি অত দেরি হয়, তাহলে তার আগে আমরা দুটো ক্লাস টেস্ট ইনশাআল্লাহ নিয়ে নিব, যাতে ফাইনালের দিকে বেশি প্রেশার না পড়ে। আদারওয়াইজ দেখা যায় মিডের পরে যদি দুটো ক্লাস টেস্ট নিতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াহুড়ো লেগে যায়, কারণ ওই দুটাই থাকে কিছুটা ভাইভা, তাই না? কারণ সেকেন্ড ক্লাস টেস্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট ভাইভা, থার্ড ক্লাস টেস্ট টোটালি ভাইভা, এর কিছুদিন পর আবার ফাইনালের ভাইভা। তো আমাদের ঠিকই হ্যাঁ যদি, স্যার, চাপ পড়ে যাবে। হ্যাঁ, মিড নভেম্বর পার হয়, মিডটা হতে যায়, তাহলে আমি আগের থেকেই বলে দিচ্ছি, আজকে মাত্র থার্ড ক্লাস, আমি তাতেই বলে দিচ্ছি যে মিডের আগে আমরা তাহলে কিন্তু দুটো সিটি নিয়ে নিব। তো তোমরা ওভাবে প্রিপারেশন রাখবা। হ্যাঁ জি স্যার। স্যার, হ্যাঁ, এই বলো। সেমিস্টারও কি আমাদের এক্সট্রা ক্লাস হবে? প্রয়োজন হলে নিব, আবার করতে এটাতে থাকি। কোনো সমস্যা নেই, আরো ভালো স্যার।
আর বেশি শেখা হয়। যথেষ্ট সময় সুযোগ আছে, দেখা যাক। এখনই এত লোড নেওয়ার তো জি দরকার স্যার। নেই। আমাদের কাজ হচ্ছে যখন আমরা মনে করবো নেওয়ার দরকার নিয়ে রাখবো, অসুবিধা। ওকে, আমরা শুরু করছি। So, একটু আসলে রিড আউট করতে হবে। একজন কি রিড আউট করবা আমার হয়ে প্লিজ? The stack is a group of memory location in the W by R by RW, that is, read write. read write memory that is used for temporary storage of binary information during the execution of a program. ওকে, থ্যাংক ইউ। সো নিশ্চয়ই এটা বোঝা হয়ে গেছে, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। রিড রাইট মেমোরি, তার মানে যেখান থেকে আমরা রিড করতে পারি এবং যেখানে আমরা রাইট করতে পারি, লিখতে পারি, পড়তে পারি, দুটোই কাজে করা যায়, এরকম একটা মেমোরির লোকেশনটা হচ্ছে স্ট্যাক, যেটা কিনা বাইনারি ইনফরমেশনের স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ। এবং এটা কিভাবে হয়, যে প্রোগ্রাম এক্সিকিউশন করার সময় যখন আমাদের প্রয়োজন হয় কোনো একটা জিনিস, আমরা স্ট্যাকে রাখছি এবং পরবর্তীতে আবার সেখান থেকে রিট্রিভ করা যায়। ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ট্যাক, তার মানে গ্রুপ অফ মেমোরি লোকেশন রিড রাইট মেমোরির ক্ষেত্রে। নেক্সট, The stack is a LIFO, that means last in first out structure. ঠিক আছে, এটা খুব ভালো করে নিশ্চয়ই সবার জানা আছে, এটা ডাটা স্ট্রাকচার পড়ছো, সো এখানে আর ব্যাখ্যা করার দরকার নাই। আমরা স্ট্যাক যেটা ফলো করি সেটা লাস্ট ইন ফার্স্ট আউট। সো এগুলা তাও একটু হাইলাইট করার উদ্দেশ্যই হচ্ছে যে অনেক সময় দেখা যায় তোমরা এটা কনফিউজ করে ফেলো, বিশেষ করে এমসিকিউ টাইপের যদি কোনো কোশ্চেন থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খুব কেয়ারফুল থাকবা। নেক্সট, The starting location of the stack is defined by loading a 16-bit address into the stack pointer. That space is reserved, usually at the top of the memory map. ওকে, তো স্টার্টিং লোকেশন অফ দ্য স্ট্যাক, এটা হচ্ছে 16 বিট, যেহেতু স্ট্যাক পয়েন্টার, সো 16 বিট একটা অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার ইয়ে করা হয়। আর এটা হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক, মানে স্ট্যাক পয়েন্টার যেটা তোমরা জানো যে ভ্যালু রাখতে রাখতে যে পজিশনে ভ্যালু রাখছি, তারপরে আমরা নেক্সট পজিশন যেটা মানে টপ অফ দ্য স্ট্যাক, সেটাইকে এর জন্য পরবর্তীতে মানে স্ট্যাক পয়েন্টার ইন্ডিকেট করবে, যেখানে আমরা পরবর্তীতে ভ্যালু রাখতে পারবো। ওকে, আচ্ছা, এইখানে একটা আমি তোমাকে বলছি, এখানে কিন্তু স্ট্যাকটা নরমালি গ্রোজ ইন দ্যাট কেস ব্যাকওয়ার্ডস ইনটু মেমোরি। ব্যাকওয়ার্ডস ইনটু মেমোরি, এটা আমি যখন এক্সাম্পলে যাব তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আপাতত এটা মনে রাখো, গ্রোজ ব্যাকওয়ার্ডস ইনটু মেমোরি, তার মানে এটা বাড়তেছে, মানে অনওয়ার্ড না, কিন্তু এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে বেড়ে দেন আমাদের এটা কিন্তু মেমোরিতে রাখবো। আমি এটার এক্সপ্লেনেশনটা একটু পরে একটা ফিগারে আমি এই জিনিসটা একটু ব্যাখ্যাটা করব। ঠিক আছে, স্ট্যাক normally grows backwards into the memory. The stack can be initialized anywhere in the user memory map, but stack is initialized at the highest memory location so that there will be no any interface with the program. এটা আমরা অলরেডি কিন্তু সবাই জেনে আসছি যে স্ট্যাক আমরা কোথায় ইনিশিয়ালাইজ করছি, যে পর্যন্ত ভ্যালু রাখা হয়েছে তারপরের ভ্যালুটা। তার মানে আমরা নরমালি এখানে যেটা করব, সাধারণত আমরা এই যে 8085 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে হাইয়েস্ট মেমোরি লোকেশন, মানে যেখানে তোমার প্রোগ্রাম ওই পর্যন্ত তোমার যাবে না, হাইয়েস্ট মেমোরি লোকেশন, সো দ্যাট দেয়ার উইল বি there will not be any interface with the program. প্রোগ্রামের সাথে এখানে যোগাযোগ হচ্ছে না, কারণ আগ পর্যন্ত ভ্যালুতে কিন্তু আমার ওই রিলেভেন্ট ডাটাগুলি রাখা হয়েছে। 8086 microprocessor system, the beginning of the stack is defined in the program by using the instruction. কি ইনস্ট্রাকশনটা, যে LXI stack pointer 16 bit। ঠিক আছে, লোড করতে বলেছে স্ট্যাক পয়েন্টারটা 16 বিটের। 16 bit says that load the 16 bit address into the stack pointer. ঠিক আছে, আমরা এখানে দুটো জিনিস শিখলাম, যে স্ট্যাক পয়েন্টার 16 বিটের একেবারে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাকে আমরা স্ট্যাক পয়েন্টার দ্বারা ইনিশিয়ালাইজ করি। হাইয়েস্ট ভ্যালুটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের প্রোগ্রাম মানে ভ্যালু আদান প্রদানের জন্য যতটুকু পর্যন্ত রাখা হয়েছে তারপরের ভ্যালুটা এখানে থাকে, যেটা এখানে সরাসরি প্রোগ্রামের সাথে যুক্ত না, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে এটা কাজটা করবে। এখানে কিছু ফিগারে আমরা এই জিনিসটা পরবর্তীতে এটা ক্লিয়ারলি আর একটু বুঝবো আশা করি। The information is stored and retrieved from the stack. Stored and retrieved. Store কোন অপারেশনটা স্টোর করব? ইনফরমেশন না, কোন অপারেশন? একটা কমান্ড আছে না, পুশ। জি স্যার। রিট্রিভ সেটা করব হচ্ছে পপ অপারেশন দিয়ে। পুশ অপারেশন আর আছে পপ অপারেশন দিয়ে করছি। দুটো অপারেশন আছে, ইনস্ট্রাকশন পুশ আর পপ ফর স্টোরিং এন্ড রিট্রিভিং।
সো এগুলো কেন একটা একটা করে, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের জানা যায়, একটা একটা করে বলার উদ্দেশ্যই হচ্ছে এগুলো যখন ভাইভাতে জাস্ট তাই বলবো, বাই হুইচ কমান্ড ডু উই পপ ইনফরমেশন, সো ইউ হ্যাভ টু মেনশন দ্য পপ ইনস্ট্রাকশন, এন্ড টু স্টোর দ্যাট ইজ পুশ ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো পুশ পপ। তো information in the register pair stored on the stack in reverse order by using the instruction push। এখান থেকে রিভার্স অর্ডার বলা হয়েছে কেন, ওই যে একটু আগে আমি বললাম যে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসলে এটা অনওয়ার্ড না, কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে হচ্ছে কারণ আমরা প্রথমে হাইয়েস্ট ভ্যালুটাকে স্ট্যাক পয়েন্টার দ্বারা ইনিশিয়ালাইজ করছি। ওকে, দ্যাটস হোয়াই। তো পুশ এন্ড পপ বোথ ইনস্ট্রাকশন ওয়ার্কস উইথ রেজিস্টার পেয়ারস অনলি। এখানে কিন্তু পেয়ার হিসেবে হয়, এটা এর আগে ক্লাসে বলেছিলাম না, ওই যে বিসি মনে আছে, DEHL হ্যাঁ স্যার, ওই যে স্যার পেয়ার গুলো স্যার বলছিলেন, পেয়ার হিসেবে কিন্তু এই কাজগুলি হবে। সো দেখো এখানে এই যে বাঁদিকে যে একেবারে যে ইনস্ট্রাকশন গুলি দেওয়া আছে ওইটাও যদি তুমি এত ভাবে খেয়াল না করলেও চলবে, জাস্ট ওই যে LXA SP 2099, তারপরে LXA H42 F2, এগুলো জাস্ট একটু যদি মনে রাখো তাহলে দেখো এখানে আমাদের কি ব্যাপারটা আছে। যে প্রথম করে হচ্ছে LXA SP 20HS, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টারটা যেটা আমরা 2099 এই অ্যাড্রেস দ্বারা লোড করলাম। তারপর যে LXA H42 F2H, এই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে কি HL পেয়ারটা, H শুধুমাত্র এখানে মেনশন করেছে, কিন্তু আমি বারবারই বলছি এটা কিন্তু পেয়ার হিসেবে কাজ হয়, তাই না? তো H এর সাথে কে ছিল, L, মনে আছে? তো HL এই পেয়ারটা তোমার 42 F2 এটা দ্বারা লোড হবে। তারপর হচ্ছে পুশ H, তার মানে কি পুশ H, HL রেজিস্টারের যে পেয়ারটা এটা তোমাকে পুশ করতে বলছে কোথায়, স্ট্যাকে, স্ট্যাকে তোমার পুশ করতে বলছে। এরপর যতটুকু তোমার কাজ হবে মানে ওইটা ওই অংশটাকে ডিলে বলা হয়েছে। এরপরে পপ আবার যদি পরবর্তীতে আমার নিয়ে আসা লাগে তাহলে পপ করে আমার আবার HL যে রেজিস্টার কাউন্টার মানে স্ট্যাকে যেটা রাখা হয়েছে সেখান থেকে পপ করে নিয়ে আসবো। তার মানে প্রথম হচ্ছে আমার স্ট্যাক পয়েন্টারটা দেখতে হবে, ইনিশিয়ালাইজ করা, তারপর হচ্ছে HL বা BCE DE যে রেজিস্টার পেয়ারের কথা বলা হয় না, পার্টিকুলার একটা রেজিস্টার পেয়ার এইভাবে ভ্যালুগুলো রেখে দেন পুশ করে দেন এটা স্ট্যাক পয়েন্টে রাখবো। একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, রেজিস্টার পেয়ারে কিন্তু আমরা পেয়ার হিসেবে রাখতেছি, স্ট্যাকে যখন রাখবো তখন কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি মানে বাইট 8 বাইট করে ওভাবে তোমার যাবে এবং পপ করলেও সেই অর্ডারে আসবে। এটা তোমার ফিগারটা থেকে আশা করি পুরোপুরি তোমার এখানে ক্লিয়ার হবা। এখানে দেখো যে একটা ফিগার দিয়ে এখানে তোমার বোঝানো হয়েছে যে কন্টেন্টস অফ দ্য স্ট্যাক এন্ড দ্য রেজিস্টার আফটার পুশ ইনস্ট্রাকশন। পুশ ইনস্ট্রাকশনের পর এটা তোমার কি এটা ধারণ করে। তা আমার বিভিন্ন এই যে A আর F, প্রথমে অ্যাকুমুলেটর আর যে ফ্ল্যাগ রেজিস্টার, এটাকে আবার বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। ঠিক আছে, পুশ H এর মধ্যে যে আমরা 8টা রেজিস্টার দেখেছি, AF এ হচ্ছে অ্যাকুমুলেটর, তারপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, BCDEHL আর হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তাহলে এখানে পুশ ইনস্ট্রাকশনে কিভাবে কাজটা হয় দেখো, প্রথম পয়েন্টে কি লেখা আছে, দ্য স্ট্যাক পয়েন্টার ইজ ডিক্রিমেন্টেড বাই 1 to 2098 and the contents of the H register are copied to the memory location এত। এটা মানে কি দেখো, ওই যে আগের কথাগুলো যদি তোমরা একটু রিকল করার চেষ্টা করো, যে স্ট্যাক পয়েন্টার টাইম কি বলছি, যে হাইয়েস্ট লোকেশনে পয়েন্ট করা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তা হাইয়েস্ট লোকেশন এখানে যদি ধরে নাও তুমি 2099, তাহলে এটাকে যদি প্রথমে এক ডিক্রিজ করাও তাহলে এটা কত হবে 2098। তো ওই পজিশনে ওই যে আমার যেখানে ভ্যালুটা আছে ওই যে আমি লোড করতে বলছি HL এ, আগেরটা যদি দেখো ওই যে HL আমার লোড করতে বলছে কত 42 F2, তাহলে এটা বাই ডিফল্ট 42 যাবে H এ আর F2 যাবে ইয়েতে। তাহলে দেখো এখন প্রথমে আমরা কোনটা HL আমরা যদি সিকোয়েন্স অনুসারে বলি তাহলে ওইভাবে যদি রাখি তাহলে প্রথমে আসবে 42, তাহলে 42 যাবে হচ্ছে 2098 এ, দেন যাবে কত F2 যাবে হচ্ছে 2097 এ। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে এখন স্ট্যাক পয়েন্টারটা তোমার দেখো অরিজিনাল কত ছিল এখন কততে আছে, তার মানে দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করবা, এটা বিশেষ করে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসে আমি বলছিলাম যে দুই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সাধারণত আমরা পুশ পপের ক্ষেত্রে জানি যে এক এক করে পারে, কিন্তু এখানে খেয়াল করেছে যে দুই দুই করে হবে, তাই না? কেন দুই করে হবে, কারণ আমরা এখানে রেজিস্টার পেয়ার নিয়ে কাজ করছি, রেজিস্টার পেয়ার নিয়ে কাজ করছি। ঠিক আছে, সো সেকেন্ড পয়েন্টে বলেছে দ্য স্ট্যাক পয়েন্টার রেজিস্টার ইজ अगेन ডিক্রিমেন্টেড বাই 1 2097 এবং তখন আমরা তাতে HL এর ভ্যালুটা রাখছি।
তো এই যে ভ্যালুগুলি রাখছি মানে স্ট্যাক পুশ করে রাখছি, কিন্তু এর ফলে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, দ্য কন্টেন্টস অফ দ্য রেজিস্টার পেয়ার HL, ওই যে HL এর যে রেজিস্টার পেয়ার আর নট ডেস্ট্রয়েড। স্ট্যাকে রাখা মানে কি ওইটা ডেস্ট্রয় হয়ে যাবে? তাই কি মনে হয় স্ট্যাকে রাখলে কি সেটা ডেস্ট্রয় হয়ে যাবে? জি না স্যার। না, স্ট্যাকে রাখছি আমি স্টোর করার জন্য, কিন্তু এটার মধ্যে যদি নতুন কোনো ভ্যালু না রাখি তাহলে পরবর্তীতে আমি HL কে কোনো কারণে কল করি এই রেজিস্টার পেয়ার থেকে, তাহলে কিন্তু HL ওই যে 42F2 ওই ভ্যালুটাই তোমাকে দিবে। সেই জন্য এই কথাটা এখানে একটু মেনশন করা হয়েছে, এটা যেন কনফিউজ না করো। স্ট্যাকে রাখা হয়েছে, পরবর্তীতে অন্য কোনো কারণে এখান থেকে যদি নেওয়া লাগে, সেই জন্য বলা হয়েছে the contents of the register pair HL are not destroyed, however HL is made available for the delay counter। পরবর্তীতে যদি আমি আবার মানে এটা নিয়ে যে আবার কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে HL টাই যে ভ্যালু আছে সেটা দিবে, যদি না তুমি এর মধ্যে নতুন কোনো ভ্যালু স্টোর করো। সেম তাহলে পপে তোমার কি ঘটনা ঘটবে একটু খেয়াল করবে। ডিরেকশন গুলি দেখো এখানে কি ছিল, এখানে ছিল তোমার কি রেজিস্টার পেয়ার থেকে পুশ করছো, তার মানে তোমার স্ট্যাকে আসবে। ডিরেকশনটা থেকে তো স্ট্যাকের দিকে, হ্যাঁ এই যে এই ডিরেকশনটা হচ্ছে এই দিকে আসছে, এই যে এইখানে দেখো ডিরেকশন পয়েন্টটা খেয়াল করেছো, তার পুশ করতেছে, তার মানে এটা স্ট্যাকে আসছে ডিরেকশনটা। এরপরে দেখো এখানে হচ্ছে পপ করছি, সো এটা ব্যাক করে আবার এতে চলে গেছে। ঠিক আছে, সো পুশ পপের ডিরেকশনটা একটু খেয়াল রাখবা, কোন দিক থেকে কোন দিকে যাবে। এখান থেকে হ্যাঁ বলো। তিনটা ভ্যালু আছে স্যার, তিনটা ভ্যালু আছে, যেমন 2099, এখানে স্যার সবচেয়ে বিগেস্ট নাম্বার হচ্ছে 2099। এখন আমি স্যার কোনটা স্যার পুশ হবে স্যার, এটা আমি কিভাবে বুঝলাম স্যার? 20 বুঝি নাই, 2099 হাইস্ট ভ্যালু, তারপর মানে সবচেয়ে কোনটা স্যার হাইয়েস্ট ভ্যালু, মানে কোনটা আগে স্যার হচ্ছে পয়েন্ট করবে স্যার স্ট্যাকে স্যার? মানে স্যার এখানে এখানে তো তো হাইস্ট নাম্বারটা পয়েন্ট করতে হবে স্ট্যাক পয়েন্টার, হ্যাঁ হাইস্ট নাম্বারটা। ঠিক আছে, এখানে হাইস্ট নাম্বার পয়েন্ট করা থাকবে, মানে আমার 2098 পর্যন্ত ভ্যালু রাখা হয়েছে, রাখার পরে এখন হাইস্ট নাম্বার কত 2099, সেই জন্য স্ট্যাক পয়েন্ট হচ্ছে 2099। এখন যে পয়েন্টের স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে আছে ওখানে তো আসলে কোনো ভ্যালু নাই, মানে পরবর্তীতে রাখতে গেলে তোমার ওখানে রাখবা, এই জন্য এটা এক্স দ্বারা ইন্ডিকেট করা আছে। আমার কথা বুঝতে পারছো, যে এখন যে হাইয়েস্ট ভ্যালু ভ্যালু 2099, এটা হচ্ছে হাইয়েস্ট পজিশন, যে পরবর্তীতে যে আরো ভ্যালু পুশ করতে চাইতে তাহলে তুমি এইখান থেকে রাখা শুরু করতা। ঠিক আছে, তার মানে তুমি বুঝতে পারছো কি যে তার ভ্যালুটা, তার আগে যে ভ্যালুগুলি সেখান থেকে আসলে রাখা শুরু হয়েছে, তার আগের ভ্যালু কত 2098, তার আগে 2097, এইভাবে আর কি। ঠিক আছে, তো যখন আমরা এইভাবে রাখলাম, সো আমরা শেষে রাখা যেটা হয়েছে, সো পপ করলে সেটা সবচেয়ে আগে যাবে, সো পপ করবো এখন কোনটা 2097 আগে পপ করব। ঠিক আছে, তো এই যে এই জন্য মানে একেবারে ফিগারটা যেন পুরোপুরি তোমরা বুঝো, ফিগারের সাথে একেবারে প্যারালালি তোমার লেখাগুলি লেখা আছে, যাতে এগুলো জিনিসটা খেয়াল করতে পারো। দ্য কন্টেন্টস অফ দ্য স্ট্যাক পয়েন্টার লোকেশন ইজ শোন বাই দ্য স্ট্যাক পয়েন্টার আর কপিড টু দ্য এর। তারপরে এইখানে এখন যেটা আছে, যেহেতু আমরা পপ করবো এখন, তো পপ করলে আমরা সরাসরি যেই পজিশনে আছে সেই পজিশন থেকে আমরা পপ করে দেন এটা ইনক্রিজ করতেছি 1, বা এটা পপ হয়ে গেল, এরপর ইনক্রিজ করতেছে 1, এরপর ভ্যালু পেলাম, এটা রাখলাম আবার H2 তে। ঠিক আছে, তো এইভাবে তোমার প্রত্যেকটা হবে। তো এখন স্ট্যাক পয়েন্টার হচ্ছে তোমার 2099 এ। এই লেখাগুলির সাথে সাথে তোমার পড়তে হবে ফিগারের সাথে সাথে, তাহলে তুমি সরাসরি এই জিনিসগুলি একবারে ফিগারের সাথে মিলিয়ে তুমি বুঝতে পারবা। দ্য কন্টেন্টস অফ দ্য টপ অফ দ্য স্ট্যাক লোকেশন শোন বাই দ্য স্ট্যাক পয়েন্টার আর কপিড ইন দ্য এল। এখন স্ট্যাক পয়েন্টার কোথায় আছে, যে একেবারে ফার্স্টে যখন আমরা পুশ করে রাখা হলো, এই যে এর আগের ফিগারটা যদি দেখাও, ওই যে এখান থেকে, ঠিক আছে 42F2 এগুলো রাখা হলো, এই পর্যন্ত তোমরা রাখা হলো পুশ করে। তার মানে একবার লাস্ট ভ্যালুটা আমরা রেখেছি কোথায়, এই জায়গায়। লাস্ট ভ্যালুর কন্টেন্টটা হচ্ছে 2097 এ। সো পপ যখন শুরু করব তখন পপ করব কোথায় 2097 থেকে। ঠিক আছে, তো 2097 থেকে এখন এখানে দেখো পুশ আর পপ দুইটা জিনিসের মধ্যে তোমার দেখো, পুশে আমরা প্রথমেই করতেছি এই দুইটা আবার একটু খেয়াল করতে হবে। পুশ অপারেশন পপ অপারেশনে, পুশ অপারেশনে স্ট্যাক পয়েন্টার ইজ ডিক্রিমেন্টেড বাই 1, স্ট্যাক পয়েন্টার ইজ ডিক্রিমেন্টেড বাই 1, কারণ প্রথমে আমি বলছি যে একবার হাইয়েস্ট লোকেশন আমরা একটা ইন্ডিকেট করে নিব, সো দ্যাট আমাদের এটা প্রোগ্রামের সাথে কোনো ইন্টারফেস যোগাযোগ সরাসরি না থাকে, এটা জাস্ট একেবারে টপ পজিশন। সাধারণত আমরা মেমোরি যতগুলি লোকেশন থেকে হাইয়েস্ট লোকেশনটাকে আমরা স্ট্যাক পয়েন্টার দ্বারা ইন্ডিকেট করি। হাইয়েস্ট পর্যন্ত যেতে পারে, কিন্তু সাধারণত তার আগ পর্যন্ত আমরা চিন্তা করবো কোনো না কোনো এক জায়গায় সেটা ভ্যালু রাখা হয়েছে। তাহলে প্রথমে স্ট্যাক পয়েন্টারটাকে ডিক্রিজ করা হচ্ছে 1 করে,
কিন্তু যদি এখানে রেজিস্টার পেয়ারস আসলে 1 আর 1 অলরেডি তোমার 2 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো পুশে কি করতেছি, প্রথমে ডিক্রিমেন্টেড বাই 198, তাহলে এইটা 1 করে তোমার 98 এ আসলো এবং তখন আমি পুশ করে এই ভ্যালুটাতে রাখবো। ঠিক আছে, কারণ শুরুতে কিন্তু ওই যে আবার বারবার ব্যাক করে পিছনে যেতে হচ্ছে। এই এখানে যে প্রথম কথাটা লেখা ছিল ওই যে কোথায়, এই দেখো এই লাইনটা খেয়াল করেছো, বাট দ্য স্ট্যাক ইজ ইনিশিয়ালাইজড এট দ্য হাইয়েস্ট মেমরি লোকেশন সো দ্যাট দেয়ার উইল বি not be any interface with the program. এই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে স্ট্যাক নরমালি গ্রোজ ব্যাকওয়ার্ডস ইনটু দ্য মেমরি। নরমালি আমরা সাধারণত যদি তোমার মানে আমরা ডেটা স্ট্রাকচার যেভাবে করে আসলাম আমাদের খালি যুগে মনে হচ্ছিল সেটা কি মানে অনওয়ার্ড একটা একটা করে বাড়তেছে, এখানে বাড়তেছে, কিন্তু কথা হচ্ছে আমরা প্রথমেই যেহেতু স্ট্যাক পয়েন্টারটাকে হাইয়েস্ট ভ্যালুতে একেবারে ইনিশিয়ালাইজ করে রাখি, তাহলে আসলে আমরা তার আগ থেকে শুরু করব ভ্যালু রাখা। ঠিক আছে, সো এই জন্য এগুলা আগে তোমার লেখা হয়েছে যাতে এই পরবর্তীতে এই ফিগারে এই ব্যাখ্যাটা তোমার স্পষ্ট হয়। তারপরে আমি 2099 তুমি এখন কোশ্চেন করছো 2099 কি হবে, আমি তো বললাম এটা একটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে। এই যে আগে যেমন এখানে তো অ্যাজাম্পশন করে এই ভ্যালুটা আসছে কোথায়, সম্পূর্ণ অ্যাজাম্পশন যে আমরা স্ট্যাক পয়েন্টারটা এই ভ্যালুতে লোড দ্য স্ট্যাক পয়েন্টার রেজিস্টার উইথ দ্য অ্যাড্রেস 2099। ঠিক আছে, তো এখানে এটা মেনশন করে দিতে পরবর্তী ফিগারগুলিতে এই অংশটাই কন্টিনিউ করা হয়েছে, আর এখানে কিছুই না। এখানে যদি অন্য কোনো অ্যাড্রেস দিতে সেই অ্যাড্রেস অনুসারে এটা চলতো ওইভাবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার 2099 প্রথম যেহেতু এটাকে অ্যাড্রেসটা লোড করেছো, এখানে আসলে আমরা কোনো কিছু রাখবো না, ওইটা প্রোগ্রামের কোনো পার্টও না। সো আমরা প্রথম যে লোকেশনটা যদি খুঁজে বের করতে চাই তাহলে প্রথমে কি করবো, তার থেকে 1 কমায় নেই, ডিক্রিজ করে নেই, এবং সেটা হচ্ছে 2098। সো আমাদের এটাকে এই যে ভ্যালুটা কত সেটা আমরা পুশ করে এখানে রাখলাম, একটা পেজ তৈরি করতে হবে, পুশ করে এখানে রাখলাম। তাহলে দেখো এখানে খালি চোখে আমরা এতদিন মানে স্ট্যাক পুশ পপ বলতে যেটা বুঝি এখানে একটু অন্যরকম মনে হচ্ছে। এই জন্য কিন্তু শুরুতে বলা হয়েছে 8285 স্ট্যাকের যে কাজটা করে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসলে কাজটা হচ্ছে। তার মানে পুশ করে যখন আমরা একটা মেমোরি বা অ্যাড্রেস তৈরি করব সেটা হাইয়েস্ট ভ্যালু থেকে দেন ডিক্রিজ করে একটা ভ্যালু তৈরি করব রাখবো, একটা ভ্যালু তৈরি করব রাখবো। ঠিক আছে, তার মানে এখন থেকে স্ট্যাক পয়েন্টার যদি আমরা দেখতাম 2099 এখন রাখার পর এটা চলে আসছে কোথায় 2097 কেন 2097 চলে আসছে, যেহেতু রেজিস্টার প্যারা হিসেবে কাজ করছে, সো দুটো ভ্যালু একসাথে আসার পর 2097 আসছে। এখন পপ করবার সময় দেখবে সে কোথায় আছে পয়েন্টারটা 2097। ঠিক আছে, এই যে দেখো পপ করবার সময় সে দেখলো 2097। সো 2097 এর যে ভ্যালুটা সেটা তোমার পয়েন্টারে তোমার রাখবে, মানে পপ যখন করবে রাখবে, রাখার পর তার ভ্যালুটা 1 বাড়াবে, তারপর আবার 2098 এ পাবে 42 রাখবে, তারপর তার ভ্যালুটা 1 বাড়াবে, হ্যাঁ, তারপর তার কোনো ভ্যালু নাই, সো ওই অবস্থাতে সে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি পুশ এন্ড দিস ইজ পপ অপারেশন। সো এরকম জাস্ট এখানে তো একটা ফিগার দিয়ে যেমন আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি পুরো ব্যাখ্যাটা, তো তুমি হয়তো এরকম প্রবলেমও পেতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টে বা হয়তো ভাইভাতে এরকম কিছু আস্ক করতে পারো, এরকম কিছু ভ্যালু তোমাকে দিয়ে দিব, ভ্যালু দেওয়ার পর তোমাকে বলতে হবে যে পুশ অথবা পপ করার পর নতুন লোকেশনটা নতুন অ্যাড্রেসটা কি হবে। ঠিক আছে, সরাসরি হয়তো একটা অ্যাড্রেস বলা হবে, তারপর বলা হবে যে এটা পুশ করার পর নতুন কন্টেন্টসটা কত হবে। তো ওইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে যে যদি সরাসরি স্ট্যাক পয়েন্টার চায় তাহলে কি 2 করে কমবে অথবা 2 করে বাড়বে, এবং কেন 2 করে কমবে করবে এই ব্যাখ্যাটা অলরেডি তোমরা পেয়ে গেছো। বুঝতে পারছি। তো মেইন থিং ইজ স্যার হচ্ছে একটা ধরে নেওয়া, মানে অ্যাজাম্পশন করে না, তারপর হচ্ছে পুশের ক্ষেত্রে হচ্ছে 1 করে কমানো আর পপের ক্ষেত্রে হচ্ছে 1 করে বাড়ানো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু পেয়ার হিসেবে আসবে, জাস্ট যদি তো তোমার 2 হবে স্ট্যাক স্যার। পয়েন্টার হিসেবে হ্যাঁ কোশ্চেনটা করা হয় তাহলে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে কেন এখানে 2 হচ্ছে। ওকে, জি স্যার। অপারেশন অফ দ্য স্ট্যাক, এটা গত ব্যাখ্যাটাই জাস্ট এখানে তোমরা দেখা যাচ্ছে, দেখো ডিউরিং পুশিং দ্য স্ট্যাক অপারেটস ইন এ ডিক্রিমেন্ট দেন স্টোর স্টাইল। মানে এখানে কোন স্টাইলে আসলে আমরা পুশটা করতেছি, দেখো ডিক্রিমেন্ট দেন স্টোর, মনে আছে 2099 ছিল, তার মানে আগে কিন্তু আমরা ডিক্রিজ করে সেটাকে 2098 করেছি, দেন স্টোর করেছি। কি ব্যাপারটা মিলছে কথার সাথে, ডিক্রিমেন্ট দেন স্টোর স্টাইল। আমরা I can ask you which style follow in case of push operation in stack. You need to mention that decrement then store. So the stack point is decremented first, then the information is placed on the stack. একেবারে দেখো ফিগারের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে না, the stack point is decremented first সেকেন্ড ছিল 2099, মানে প্রথমে ডিক্রিজ করে সে 2098 এ আসছে, তারপর ওই প্লেসে ভ্যালুটা রাখা হলো। আর ঠিক পপের ক্ষেত্রে ঠিক বিপরীত হবে, তা পপের ক্ষেত্রে বিপরীত মানে কি, পপের ক্ষেত্রে আগে কিন্তু আমরা ইনক্রিজ হবে না, পপের ক্ষেত্রে আগে ভ্যালুটা সরিয়ে নেবে মানে ইউজ করবে, দেন সেটাকে ইনক্রিজ করে 2097 থেকে 2098 এ যাবে, আবার সরাবে, দেন 2099
9 হবে, ঠিক আছে? তো আর স্ট্যাক পয়েন্টার তো এটা বুঝতেই পারছো, অলওয়েজ পয়েন্টস টু দ্য টপ অফ দ্য স্ট্যাক। ঠিক আছে, খুব সহজ ভাবে কথাগুলি লিখে দেওয়া আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। পিএসডব্লিউ, ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে একুমুলেটর আর ফ্ল্যাগটাকে একসাথে বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, পিএসডব্লিউ। তাহলে সেম এখানেও তোমার এই ব্যাপারটা যে এখানে যে হাইয়েস্ট ভ্যালু যদি তুমি 4f তুমি চিন্তা করে নাও, তাহলে আমরা যখন পুশ করব, পুশ করার ক্ষেত্রে কি হয়, আগে আমরা কি শিখছি এখান থেকে পুশে দেখো আগে তোমার ডিক্রিজ দেন স্টোর, আগে ডিক্রিজ দেন স্টোর। তাহলে দেখো এখানে মিলছে যে এক কমায় নাও, তাহলে এফই হবে, এফই হওয়ার পর তারপর কি করছো, স্ট্যাক পয়েন্টারে এখন আমরা কি পুশ করব, এর ভ্যালু হচ্ছে 12, এটা পুশ করলাম। আর তারপর আছে এর সাথে আছে যেহেতু পিএসডব্লিউ বলছে তো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, তার মানে এর সাথে আছে এফ, এফ কত আছে 80, তার ডিক্রিজ করার পর এফডি হলো, দেন এখানে আমরা 80 স্টোর করলাম। ঠিক আছে, তার মানে জাস্ট এটা তুমি মনে রাখবা যে পুশের ক্ষেত্রে আগে ডিক্রিজ করে দেন স্টোর করব, এবং স্টোর করব যে পজিশন ওই পজিশনে কিন্তু স্ট্যাক পয়েন্টার তখন থাকবে। কিন্তু পপ করার ক্ষেত্রে আগে ইউজ করার পর দেন পপ করব, আগে ইউজ করব দেন পপ করব। এবং ডিরেকশনটা একটু খেয়াল করে রাখবা, দেখো আগে ইউজ করতেছি দেন ইনক্রিজ করতেছি, আগে ইউজ করতেছি দেন ইনক্রিজ করতেছি, ইনক্রিজ করে আলটিমেটলি এটা ফাইনালি গিয়ে তোমার 4f এ তোমার এটা থাকবে পয়েন্টারটা। এবং ডিরেকশনটা একটু পুশ আর পপের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা জাস্ট সবকিছু লিখতেছে, সবই ঠিক আছে, কিন্তু ফিগারের ডিরেকশনটা উল্টা দিয়ে দেয়, তো এটা তো টোটাল তখন রং হয়ে যাবে, এই জিনিসটা খুব কেয়ারফুল। নাও সাব রুটিন, এই যে স্ট্যাক পুশ পপের যে ব্যাপারগুলি বলা হলো, এই জিনিসগুলি কিন্তু তোমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে তোমরা, আমি এতটুকু বলবো যে অনেক সময় গুগলে বা যে কোনো জায়গায় যেমন প্রবলেম রিলেটেড পুশ পপ অপারেশন ইন মাইক্রোপ্রসেসর এইভাবে দিয়ে না তোমরা সার্চ দিলে না কিছু কিছু প্রবলেম পাবা। কারণ আমি এইভাবে তোমাদের কোশ্চেন করার সময় দেখা যায় অনেকটা এইভাবেই তোমাদের কিন্তু কোশ্চেন করে, আমি কিছু জিনিস তোমাদের আউট করে দিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে একেবারে যা পড়াচ্ছি তাই দিলে তো স্টুডেন্টদের অনেকটা একেবারে জানা বোঝার মতো হয়ে যায়, তার তোমাদের মেথডটা যাচাই করার জন্য সামটাইমস একটু আনসিন বা আননোন কিছু খোঁজার জন্য গুগল থেকে এইভাবে কিন্তু খুঁজে নেওয়া। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো স্ট্যাক মানে স্ট্যাকের যে পুশ পপ অপারেশন গুলি বুঝতে পারলাম বা যে জিনিসটা, এই জিনিসটা তুমি নেটে বিভিন্ন জায়গায় ঘেটে বা বই ডেফিনেটলি ফলো করবা, এইভাবে দেখে বিভিন্ন প্রবলেম দেওয়া থাকবে দেখবা। আমিও কোনো এক সময় চেষ্টা করবো তোমাদের কিছু কিছু প্রবলেম, আরো দু একটা ক্লাস গেলে এরকম প্রবলেম কিছু কিছু করাতে, সিমিলার টাইপের প্রবলেম যেন দিলে তোমরা পরীক্ষা করতে পারো। কারণ এইগুলা সহজ যেমন, কিন্তু আবার সামান্য একটু ইয়াতে স্লিপ করলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। কারণ এখানে শুধু একটা অ্যাড্রেস বের করা, মানে কোন একটা ডেটাটা কোন লোকেশনে বসতেছে, একটা কমান্ড দিলে এটা কোথায় বসবে, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু ছোট ছোট কোশ্চেন থাকবে, বা ভাইবা তো এগুলো বলা হবে, এটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু সমস্যা। এই জন্য বারবার বলছি খুব বেশি সামনে একটা ফিগার রাখো, তারপরে ডেসক্রিপশন গুলি পড়ো, দেখবা এটা সহজে তোমার আয়ত্তে চলে আসবে। ওকে, আচ্ছা আমি জাস্ট 2 মিনিটে একটা গ্যাপ দিচ্ছি, হ্যাঁ? আজকে ক্লাসে যারা আছে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সবার? জি স্যার। রেজিস্ট্রেশন ছাড়া কি কেউ আছো? না স্যার, মানে আচ্ছা, তোমাদের স্টুডেন্ট সংখ্যা বেশ এই সেকশনে বেশি দেখা যাচ্ছে, মানে এখানে কি অন্যান্য সেকশনেরও আছে তোমাদের 180 এর বাইরে? জি স্যার, ভার্চুয়াল সেকশন আছে। স্যার 173 আছে স্যার। 170 কয়েকজন? কয়েকজন দেখা যাচ্ছে। স্যার আমরা অনলাইনও আছি মানে 3-4 জন। আচ্ছা, 191 তোমাদের কি মানে ডিজিটাল কম্পিউটার আর্কিটেকচার শেষ? হ্যাঁ জি স্যার, স্যার। আমরা আর্কিটেকচার শেষ করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে একটু আমরা অপেক্ষা করি, হ্যাঁ? এই ঘটনা what can you do? Is my mic okay?
অনার সাদাব। হ্যালো, কে শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে সাদাব। সত্যি? সত্যি। আরে ভাই, আমি এতক্ষণ চিন্তা করতেছি যে আমার শোনা যায় না কেন। স্যারের সাথে কথা বলতো, তাইলে তো বুঝতে শোনা যায় কিনা। এই জন্য আমি মাইক টেস্ট করতেছি। থ্যাংক ইউ। ওকে, শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। ঈশা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছ? ঈশা। ওকে ওকে, নাও সাবরুটিন ইন 8085। সাবরুটিনটা কি দেখো। ইন কম্পিউটার্স a subroutine is a sequence of program instructions that perform a specific task. তো প্রথমে আমরা বুঝতে পারতেছি এটা মানে প্রোগ্রামে যেমন ইনস্ট্রাকশন থাকে ঠিক সেরকম সিকোয়েন্স অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশনস যেটা কিনা একটা পার্টিকুলার কাজ করবে। ঠিক আছে, তাই এটাকে সাবরুটিন কেন বলা হচ্ছে? প্যাকেজ অ্যাজ এ ইউনিট। এই স্পেসিফিক টাস্কটা বা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনসটা, প্রোগ্রাম ইনস্ট্রাকশনটা একটা ইউনিট মানে একটা গ্রুপ হিসেবে সেটা থাকে। This unit can then be used in programs wherever that particular task has to be performed. তোমরা যখন প্রোগ্রাম করেছো, অনেক তোমরা 2-3টা প্রোগ্রাম বাইরে সিস্টেম করে আসার কথা, তোমরা দেখেছো অনেক সময় কোন একটা প্রোগ্রামে আমরা সিমিলার টাস্ক অনেকবার হয়তো করি। যে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এখন স্টুডেন্টের একটা ডেটাবেস তৈরি করতে বলি যে প্রত্যেকের মনে করো সিজিপিএ বের করা, তাহলে দেখো এখানে কি প্রত্যেক স্টুডেন্টের যখন মার্কস গুলি এন্ট্রি দিচ্ছ, তোমার 40 জন স্টুডেন্ট হলে কিন্তু সিজিপিএ বের করার কন্ডিশন বা সেই ইকুয়েশনটা কিন্তু একেবারে সবার জন্য সেম না। জি তাহলে স্যার। তুমি কি এটা বারবার একটা প্রোগ্রামে লিখে প্রোগ্রামটার লেংথটা অনেক বড় করবা? মোটেও দরকার নাই। কারণ তুমি এক্স হো, আরেকজন ওয়াই হো, আরেকজন এ বি হোক, তাতে কিছু যায় আসে না, সবার জন্য একই ইকুয়েশন, একই ফর্মুলা। প্রোগ্রামে জাস্ট মার্কস এন্ট্রি দেওয়ার একটা সুযোগ দিচ্ছ ফর এক্স, দেন সাথে সাথে তার এই মার্কসটা নিয়ে সে ওই সাবরুটিনে চলে যাবে, ওইটাকে কল করবে এবং ওখানে যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলা অনুসারে সে কি সিজিপি বের করবে, দেন আমার মেইন প্রোগ্রামে সে ব্যাক করে দিবে। ঠিক আছে, যেটা মাল্টিপল টাস্ক মানে একই ধরনের টাস্ক মাল্টিপল টাইমস করা হয়, ইন দ্যাট কেস আমরা মাইক্রোপ্রসেসরে কি করব, সাবরুটিন ইউজ করবো। এবং আমি ধারণা কিছুদিনের মধ্যে তোমরা ডেফিনেটলি ল্যাবেও এই কাজটা তোমরা করবে। ঠিক আছে, তখন এই জিনিসগুলো তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে একবার পার্টিকুলার যখন এটা করবা। So in program, a subroutine is a sequence of program instructions that perform a specific task packaged as a unit. This unit can then be used in programs wherever that particular task has to be performed. Okay. সো এই সাবরুটিনে যখন কাজ হবে তাহলে দেখো এখানে দুটো জিনিস আছে, কারণ প্রোগ্রাম থেকে যখন সাবরুটিন কল করা হবে সাবরুটিনে যাবে এবং সাবরুটিন থেকে আবার ব্যাক করতে হবে মেইন প্রোগ্রামে। তার মানে এখানে দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট, এক হচ্ছে কল করা আর একটা হচ্ছে রিটার্ন করা। তার মানে এই সাবরুটিনে দুটো ইনস্ট্রাকশন আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ওয়ান ইজ কল, অ্যানাদার ওয়ান ইজ রিটার্ন। মানে কল করব কি সাবরুটিনকে, তখন সাবরুটিনের পার্টিকুলার ওই অ্যাড্রেসে দিতে হবে, এবং রিটার্ন করব কি ওই যেখান থেকে আমরা রেখে আসছিলাম মেইন প্রোগ্রামে ওখানে এসে আমাকে আবার ব্যাক করতে হবে। ঠিক আছে, সো এ সাবরুটিন ইজ often coded so that it can be started several times
and from several places during one execution of the program. তোমরা এটা কিন্তু একটা সাবরুটিন, একটা পার্ট, কিন্তু এটা তো প্রোগ্রামের বিভিন্ন জায়গা থেকে ওই সাবরুটিনে কল করতে হতে পারে, বিভিন্ন সময় হতে পারে, বিভিন্ন টাইম হতে পারে, ঠিক আছে? এবং যদি এই ধরনের আরো সাবরুটিন থাকে তো ওই ক্ষেত্রেও তোমার একই ঘটনা ঘটতে পারে। তো এই সাবরুটিনের ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যাবে আমাদের কন্ডিশনাল কিছু টাস্ক আছে, কিছু সময় আনকন্ডিশনাল কিছু ঘটনা ঘটবে। এখানে প্রত্যেকটা ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন আনকন্ডিশনাল কল ইনস্ট্রাকশন। কল ইনস্ট্রাকশন তারপরে আমি যখন মেইন প্রোগ্রাম থেকে সাবরুটিন পার্টে যাচ্ছি, তাহলে কল অ্যাড্রেস ইজ দ্য ফরম্যাট ফর আনকন্ডিশনাল কল ইনস্ট্রাকশন। After execution of this instruction program, control is transferred to a subroutine whose starting address is specified in the instruction. এখানে একটা দেখতে যে প্রোগ্রাম কাউন্টার, এটা গত ক্লাসে মনে করে সময় একটা ব্যাখ্যা করা হয়েছিল, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, এই ব্যাপারগুলো, তাই না? তাহলে the value of program counter is transferred to the memory stack and value of stack pointer is decremented by 2. ডিক্রিমেন্ট স্ট্যাক পয়েন্টারটা আমরা জানি যখন আমরা রাখতেছি তখন যে ডিক্রিজ করা হয়, কেন এগুলো যেহেতু প্যারালাল রাখা হচ্ছে তো এটা দুইটা করে ভ্যালু ডিক্রিজ করে নেবে। এখানে কিছু কিছু পয়েন্ট তোমাকে এখানে মনে রাখতে হবে, যেমন কন্ডিশন, এখানে দেখো বেশ কিছু, তো এগুলো তোমার টুকটাক কোশ্চেন আসবে, অথবা সি এন জেড, সি জেড, সিপিও, এগুলোর মিনিংটা কি? স্যার সাবরুটিনটা কি স্যার একটা প্রোগ্রামে যেরকম একটা ক্লাস আবার মাঝখানে একটা ক্লাস কল করে এরকম একটা সাবরুটিনটা কি এরকম? ওই যে আমি বললাম যে টাস্কটা মাল্টিপল টাইমসে হতে পারে এবং মাল্টিপল প্লেসে হতে পারে, ঠিক আছে? পার্টিকুলার একটু ক্লাসের সাথে দেখো এখানে কোথায় তোমার পার্থক্য আছে। এখানে সাবরুটিন কিন্তু একটা প্রোগ্রামের এগেইনস্টে অনেকগুলি হতে পারে, নাম্বার 1। দ্বিতীয়, আবার একটা সাবরুটিন একাধিকবার কল করা যাবে প্রয়োজন অনুসারে, ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করবে কি ধরনের তুমি টাস্কটা করতেছো। এই জন্য বললাম যখন এটার উপর তুমি কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করবা ল্যাবে, তখন এই জিনিসগুলো তোমার একটু ক্লিয়ার হবে। ওকে, সো এই কল এবং রিটার্ন এই প্রত্যেকটা কন্ডিশনাল যেমন হতে পারে, আনকন্ডিশনাল হতে পারে। কারণ এই যে আমরা গত ক্লাসে যেমন ফ্ল্যাগের বিভিন্ন প্রবলেম করার পর দেখেছিলাম না, সো হয়তো তোমার সেখানে এরকম কোনো একটা প্রোগ্রাম করতেছো যে এটা যদি জিরো ফ্ল্যাগটা সেট হয় তাহলে এটা কল করবে, আদারওয়াইজ ওখানে যাবে না। হ্যাঁ, যে আমরা চাচ্ছি কোন একটা প্রোগ্রাম যখন টোটালি জিরো হয়ে যাবে দেন সাবরুটিন থেকে একটা কাজ করে সে নিয়ে আসবে। সো এখানের জন্য কি কন্ডিশন, আবার মাঝে মাঝে দেখা যায় একটা নির্দিষ্ট প্রোগ্রামের লেভেল আসার পর সে অটোমেটিক সেই সাবরুটিনে যাবে। তো টোটালি ডিপেন্ড করে কল অথবা আনকন্ডিশনাল কল উপর। সো কন্ডিশনাল কলের দেখো কি বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন সিসি কল এট ইফ ক্যারি ফ্ল্যাগ ইজ সেট, সিএনসি কল ইফ ক্যারি ফ্ল্যাগ ইজ নট সেট, মানে ক্যারি ফ্ল্যাগ ইজ রিসেট যেভাবে বলতে পারি। তো যাই হোক এইভাবে বেশ কিছু জিনিস দেওয়া আছে, তো এই জিনিসগুলি তোমাকে একটু মানে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে। সিএনসিপি, সিপিও, এই জাস্ট আমি হয়তো এই ইনস্ট্রাকশনটা বলবো, ইনস্ট্রাকশন যখনই বলবো তোমাকে কিন্তু এর ফুল মিনিংটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? এবং কখন কোন জায়গায় এটা আমরা কাজ করি সেই জিনিসটা তোমার একটু মাথায় রাখতে হবে। তো এখানে বেশ কিছু জিনিস আসলে তোমার একটু প্র্যাকটিসের ব্যাপার, কারণ প্র্যাকটিস না করলে এগুলা একেবারেই মেমোরিতে থাকবে না। সো এটা কি আমরা সাবরুটিনের মধ্যে দেখলাম, এটা কন্ডিশনাল কল ইনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন ধরনের এটা আসছে। আনকন্ডিশনাল রিটার্ন ইনস্ট্রাকশন। আনকন্ডিশনাল রিটার্ন ইনস্ট্রাকশনটা কি, যখন একটা পার্টিকুলার সাবরুটিনে আমরা যাচ্ছি তখন সাবরুটিনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আর যখন এখানে কোনো কিছু এক্সিকিউট করার থাকবে না, তখন অটোমেটিক সে কি করবে, তুমি রিটার্ন করবে কোথায়, মেইন প্রোগ্রামে, অটোমেটিক রিটার্ন করবে মেইন প্রোগ্রামে। এটা যেমন একটা ঘটনা হতে পারে। আবার এমন হতে পারে যে তোমার মনে করো যে সাবরুটিনে একটা পার্টে তোমার বলা আছে যে এই কাজটা 3 বার করলে তুমি রিটার্ন করবা, বা এই কাজটা করতে করতে যদি এটার ভ্যালুটা মনে করে সেট হয় তাহলে তুমি রিটার্ন করবা, এটা ভ্যালুটা রিসেট হলে দেন রিটার্ন করবা। তাহলে দেখো দুই ধরনের ঘটনা হতে পারে। একটা হতে পারে যে তোমার টোটাল সাবরুটিনটা কমপ্লিট হওয়ার পর মেইন প্রোগ্রামে রিটার্ন করবে, সেটাকে আমরা আনকন্ডিশনাল বলতেছি। আবার কন্ডিশনাল ক্ষেত্রে তোমার কি হচ্ছে যে যখন তুমি কাজগুলো করতেছো, কাজ করতে গিয়ে তোমার দেখা যাচ্ছে যে তুমি একটা কিছুকে সেট হলে তুমি মনে করো সাবরুটিন থেকে বের হয়ে তুমি মেইন প্রোগ্রামে চলে যাবে, অথবা রিসেট হলে চলে যাবা, তাহলে সেগুলোকে আমরা কন্ডিশনাল রিটার্ন ইনস্ট্রাকশন বলছি। আবারও তোমরা আইডি দিচ্ছ, আমি তো তোমাদের মেসেজ দেখে আবার একটু থামি, কিন্তু ওখানে আইডি দেখে আইডি দেওয়ার দরকার আছে। আমি তো ক্লাসে বারবার বললাম না, তোমরা কি খুব বেশি হারির মধ্যে আছো? আমি তো আজকে ব্যস্ত, আমার চেয়ে তোমরা মনে ব্যস্ত নাকি? দেওয়ার তো কোনোই দরকার নেই, আমি তো বারবারই বলছি না, অটোমেটিক চলে আসতেছে আমার কাছে। তোমরা হচ্ছে ক্লাসটা বোঝার চেষ্টা করো, দেখো এটা তোমাদের কাজে লাগবে, আইডি নিয়ে তোমরা চিন্তা করো না।
স্যার আমরা যারা পরে জয়েন করছি তাদেরটা কি চলে আসবে? তাদেরটাও চলে আসবে। ওই যে তোমরা বলছি না ক্লাসে কথা কতবার বলবো যে তোমরা যে যখন জয়েন করতেছো তারটা তখন আসবে। তুমি এখন জয়েন করলা 5 মিনিট পর তুমি বের হয়ে গেলা, সেটাও আমার কাছে চলে আসবে। তোমরা এটা বুঝো না কেন? এটা তো আমি স্পষ্ট ভাবে বলে দিয়েছি। মানে সফটওয়্যারটা এতটাই আমাদের আমাদের আমি একবারও তোমাদের কারো আইডি ধরে ডাকতেছি, কারো কে কখন ঢুকতেছে কিছু বলতেছি? এটা ওপেন ক্লাসরুমেও আমি অন সাইটে ক্লাসে কিন্তু তাই করতাম। কারণ ক্লাস করা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি লেট করে আসছো মানে তোমার রেসপন্সিবিলিটি, তুমি কেন লেট করছো। কারণ তোমাকে কল করে আমি পুরো ক্লাসকে তো নিশ্চয়ই ডিস্টার্ব করবো না। ঠিক আছে, সফটওয়্যারটা এমন ভাবেই তৈরি করা কে কখন ঢুকতেছে বেরোতে সম্পূর্ণ। এটাকে একবারও আমি কোনো ইয়ে দিচ্ছি, এটা তো ওই পরীক্ষার সময় যেমন তাও আমি ওয়েটিং রুম ক্রিয়েট করি, তাই না, যে ঠিক আছে আমি অ্যালাউ না করলে তুমি কিন্তু ঢুকতে পারছো না, সেইটাও কিন্তু আমি এখানে রাখছি না। সবার রাইট আছে ক্লাস করে ঢোকা। ইভেন এটা তুমি যদি এক্স ওয়াই জেড, যে ইভেন আমার মানে স্টুডেন্টও না, তাকেও যদি এই আইডিটা পায় সেও কিন্তু ঢুকে যেতে পারবে ক্লাস। আমি কি পড়াতে সব দেখতে পাবে। ঠিক আছে, আমি এইসব ব্যাপারে আমি যথেষ্ট ইয়ে রাখি। কারণ আমি মনে করি আমার এটার মধ্যে কি আছে এমন কিছু, তাই না, বাইরে থেকে কেউ এসে কেউ দেখবে, দেখলেও আমার কোনো কিছু সমস্যা নাই, দেখতেই পারে। পরীক্ষার সময় এটা করি যে জাস্ট আমি যেন জেনে বুঝে একজনকে রুমে ইনসার্ট করাতে পারি। তোমাদের যেমন একটা এডমিট কার্ডের ব্যাপার থাকে ওইরকম ব্যাপার। কিন্তু এগুলো প্রত্যেকটা কে কখন জয়েন করছো, কে কখন লিভ দিচ্ছ, প্রতিটা জিনিস এখানে রেকর্ডে চলে আসে। ওকে, সো এখানেও বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। এই ইনস্ট্রাকশন গুলি এই জন্যই কেউ কি হ্যান্ড রেজ করেছো? আচ্ছা, সো এই ইনস্ট্রাকশন গুলি দেয়া আছে। ইনস্ট্রাকশন গুলি তুমি বারবারই বলছি, আমি কিন্তু তুমি শুধুমাত্র ইনস্ট্রাকশনটা বলবো, আমি বলবো আরপিই। ঠিক আছে, দেন ইউ হ্যাভ টু মেনশন দ্যাট রিটার্ন ফ্রম সাবরুটিন, সাবরুটিন থেকে আমি রিটার্ন করবো যদি প্রেডিক্ট ফ্ল্যাগটা সেট হয়। ঠিক আছে, এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। RP, return from subroutine if sign flag 0 আর হচ্ছে সাইন ফ্ল্যাগ 1 আর n। এগুলো কিছু কিছু জিনিস আছে যে হয়তো সরাসরি তুমি মানে প্র্যাকটিসে না রাখলে তুমি এটা অনেক সময় বলতে পারবে না। এই জন্য এগুলো প্রত্যেকটা আমি একেবারে টেবিল ধরে তুলে দিয়েছি তোমার পিপিটিতে, যাতে তোমরা এগুলো একটু খেয়াল করো এবং তোমার এখান থেকে কোশ্চেন করলে তুমি বলতে পারো। ওকে, সো মোটামুটি আশা করি সাবরুটিন সম্বন্ধে একটু আইডিয়া পাওয়া গেছে। আমরা একটু ডিটেইলসে দেখবো। আচ্ছা, এর আগে আমরা একটু বলে নিই সাবরুটিন তাহলে অ্যাডভান্টেজ গুলি কি কি, যদি তোমাদেরকে বলা হয় বা বাই দিস টাইম তুমি আশা করি ধরতে পেরেছো। ডিকম্পোজিং এ কমপ্লেক্স প্রোগ্রামিং টাস্ক ইনটু সিম্পলার স্টেপস, তাই না? ডিকম্পোজ করা হয়, ছোট ছোট ভাবে ভাগ করা হয় খুব বড় একটা কমপ্লেক্স একটা প্রোগ্রামকে, যেটা অনেক সহজ হয়ে যায় যদি আমরা সাবরুটিন দিয়ে করি। রিডিউসিং ডুপ্লিকেট কোড উইদিন এ প্রোগ্রাম, এটা তো নিশ্চয়ই প্রথমে বুঝতে পেরেছো। আমি শুরুতে বারবার বলছি কথাটা, যে একটা কাজ অনেকবার করছি বা অনেক প্লেসে করছি, শুধু শুধু আমার বারবার ওই কোডগুলি না লিখে আমি যদি সাবরুটিনের মাধ্যমে করি, তো সাবরুটিনে একবারই কোড লিখলাম, কিন্তু ওই সাবরুটিন কল করার মাধ্যমে আমার কিন্তু কাজটা হয়ে যাবে। তাহলে আমি কি অনেক কোড রিডিউস করতে পারছি। enabling reuse of codes across multiple programs, এবং বিভিন্ন প্রোগ্রাম থেকে দেখো যদি আমরা একটা সাবরুটিনকে কল করি তাহলে কিন্তু ওইটা আমার মানে রিইউজ হচ্ছে, মানে এটাকে এনাবল রাখতে হচ্ছে আমরা, যে একটা কোডগুলিকে রিইউজ পর্যন্ত আমরা করতে পারি। আর ইমপ্রুভিং ট্র্যাক্টেবিলিটি এন্ড মেক্স ডিবাগিং অফ এ প্রোগ্রাম দ্যাট ইজ ইজি, খুব সহজে, কারণ যেহেতু খুব পার্ট ওয়াইজ আমাদের এই জিনিসগুলি করা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, সো একেবারে সামারিতে যদি আমরা এসে সাবরুটিন সামারিতে যদি আমরা একটু সাবরুটিনটা একটু বলি, তাহলে দেখো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে। এ সাবরুটিন ইজ এ গ্রুপ অফ ইনস্ট্রাকশন রিটেন সেপারেটলি ফ্রম দ্য মেইন প্রোগ্রাম। এক কথা আর এটা নতুন করে রিপিট করার দরকার নাই। সো জাস্ট যে প্রোগ্রামগুলি আমাদের টাস্কগুলি খুব ঘন ঘন আসবে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে ওই কাজগুলি করা লাগতে পারে, সো বারবার ওটা না করে আমরা সাবরুটিনের মাধ্যমে সেই জিনিসগুলিকে কল করতে পারি। এবং সাবরুটিনের সময় দুটো জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যে রিটার্ন আর হচ্ছে কল স্টেটমেন্ট। দেখো, two instructions dealing with subroutine, one is call and another one is return. Call instruction is used to redirect program execution to the subroutine. ঠিক আছে, so what is the function of call instruction? You need to mention call instruction is used to redirect program execution to the subroutine. প্রোগ্রাম যে এক্সিকিউট করতেছিল এটা রিডিরেক্ট করে দিবে, মানে জাস্ট মেইন প্রোগ্রাম থেকে তোমার সাবরুটিনে চলে যাবে এবং তখন ওই পার্টকে এক্সিকিউট করবে। আর রিটার্নের কাজটা কি হবে? রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ টু রিটার্ন টু দ্য মেইন প্রোগ্রাম, রিটার্ন টু দ্য মেইন প্রোগ্রাম এট দ্য এন্ড অফ দ্য সাবরুটিন। খুব সহজ কথা।
জাস্ট সো এখানে যদি কোশ্চেন হিসেবে করো what is the function of RET, what is the function of call, then you need to mention these two lines. Okay, so দুটো ইম্পর্টেন্ট কি কি ফাংশন, সরি ইনস্ট্রাকশন, দ্যাট ইজ কল আর হচ্ছে রিটার্ন। কল 16 বিট, বারবারই বলছি এখানে যেহেতু পেয়ার হিসেবে কাজ করছে 16 বিট, সো কল সাবরুটিন ইজ কন্ডিশনালি লোকেটেড এট দ্য মেমরি অ্যাড্রেস স্পেসিফাইড বাই দ্য 16 বিট অপারেন্ড। ঠিক আছে, the instruction places the address of the next instruction on the stack and the transfer the program execution to the subroutine address. দেখো এখানে যখন তুমি কোন একটা মেইন প্রোগ্রাম থেকে সাবরুটিনে যাচ্ছ, তখন যে অবস্থা থেকে তুমি চলে যাচ্ছ স্ট্যাক পয়েন্টারটা করবে কি তার পরবর্তী যে অ্যাড্রেসটা সেটাকে ইন্ডিকেট করে রাখবে। কারণ কি বলতো? আমার কথা শুনতেছো তোমরা? কোথায় গেল সবাই? জি স্যার। অ্যান্সার করছো না কেন? একেবারে চুপ হয়ে গেলা। পরবর্তী স্যার সবসময় বুস্ট করার সময় ইনক্রিজ করা লাগে স্যার। আরেকবার বলো, আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমি বললাম যখন আমরা মেইন প্রোগ্রাম থেকে সাবরুটিনে যাচ্ছি, স্ট্যাক পয়েন্টারটা মানে যেখান থেকে আমরা বের হয়ে সাবরুটিনে গেলাম, সে তার পরবর্তী যে ইনস্ট্রাকশনটা সেখানে সে পয়েন্টারটা পয়েন্ট করে রাখবে। কেন স্যার? কারণ পরবর্তী যে ভ্যালুটা আসবে ওইটা স্টোর করার জন্য এক ইনক্রিজ করা লাগবে, ওইটা করে রাখা। খুব সহজভাবে চিন্তা করো, তোমরা গুলাই ফেলছো। কেন এটা? কথা হচ্ছে কি, সে তো মানে ইনক্রিজ করে কেন রাখছে? কারণ সাবরুটিনে সে জাম্প করেছে। ভালো করে বুঝো, সাবরুটিনে কাজগুলি করবে, করার পর যে সে রিটার্ন করবে, রিটার্ন করবে কোন জায়গায়? ওই অ্যাড্রেসে। দ্যাটস ইট। ইনক্রিজ ডিক্রিজের কথা বাদ দাও। ইনক্রিজ তো করে আমিই বললাম, আবার তুমি বলতেছো না ইনক্রিজ করবে, তাই না? সে মনে করো 5 নাম্বার লাইন পর্যন্ত কাজ করছে, সে এমন সময় সাবরুটিনকে কল করলো, সে চলে যাবে সাবরুটিনে। এখন কিন্তু পয়েন্টারটা থাকবে কোথায়? 6 নাম্বার লাইনে, কারণ 5 পর্যন্ত তো এক্সিকিউট করার পর সে সাবরুটিনে গিয়েছে। আর উইথ মি 5 পর্যন্ত কাজ করার পর সে সাবরুটিনে গিয়েছে। সো সাবরুটিনটা করার পর যখন সে আবার ব্যাক করবে মেইন প্রোগ্রামে, সে কোন লাইনে ব্যাক করবে? ডেফিনেটলি নাম্বার 6। ঠিক আছে, সো নেক্সট পয়েন্টটা এই জন্য ইন্ডিকেট করবে। এই জন্য বারবার বলি এই লাইনগুলো ভালো করে তোমাকে প্রত্যেকটা পড়তে হবে। আমি তো তোমাদের এগুলো দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর যদি এগুলো ফেলে রাখো তাহলে কিন্তু লাভ নাই একেবারে। এগুলা তোমার ডেস্কটপে থাকলে, ল্যাপটপে থাকলে, মোবাইলে নিয়ে আসলে মানে যে কোনো সময় শুধু এগুলো স্ক্রল করে দেখতে থাকবা, তাহলে দেখবা অনেক কিছু মাথায় থাকবে। রিটার্ন ইনস্ট্রাকশন আনকন্ডিশনালি ফ্রম দ্য সাবরুটিন। এখানে আনকন্ডিশনাল কথা বলা হয়েছে, কিন্তু দুটোই হয়, তাই না? আমি আগে এতেই বলেছি যে কি কারণে আবার আনকন্ডিশনাল, কি কারণে কন্ডিশনাল, এগুলো কিন্তু তুমি ফেস করতে হবে। যে কখন আনকন্ডিশনাল হয়, কখন কন্ডিশনাল হয়, এই জিনিসগুলো বুঝতে হবে। আনকন্ডিশনাল তো খুবই সহজে আমরা বুঝতে পারছি, একটা পার্টিকুলার টাস্ক যে কমপ্লিট হবে দেন মেইন প্রোগ্রামে ব্যাক করবে, দ্যাট ইজ কল্ড আনকন্ডিশনাল। একটা টাস্ক কাজ শেষ করবে দেন মেইন প্রোগ্রামে ব্যাক করবে, দ্যাট ইজ কল্ড আনকন্ডিশনাল। আর কন্ডিশনাল গুলো আমরা সেটাই যে কাজ করা অবস্থায় মনে করো স্ট্যাটাস ফ্ল্যাগ দিতে, অনেক ধরনের স্ট্যাটাসে চেঞ্জ হতে পারে। আমি যদি ওখানে কোনো একটা কিছু চেক করে আমরা কন্টিনিউ করতে চাই, যে দেখা যাবে এটা সেট হলে আমরা কন্টিনিউ করবো, যদি রিসেট পাই তাহলে যেন আমরা আবার যে অবস্থা আছে ওই অবস্থা থেকে সাবরুটিন থেকে ব্যাক করবো, তাহলে ওইভাবে আমি ব্যাক করতে পারি। এবং ব্যাক করলে সে কোথায় করবে? সে ডেফিনেটলি সাবরুটিন থেকে কলিং যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে সে ব্যাক করবে যে অবস্থা সে রেখে আসছিল। সো ইনস্ট্রাকশন পয়েন্ট স্ট্যাক পয়েন্টারকে একবারে রেখে আসছিল, সো ওই জায়গায় সে অ্যাড্রেসটাতে ব্যাক করবে। এখানে দেখো কল ইনস্ট্রাকশনটাকে বলা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। 3 বাইট এখানে একটা বলার কারণ হচ্ছে টোটাল আসলে 3 বাইট। যে লাস্ট লাইনটা যদি পড়ো, কল ইনস্ট্রাকশন মাস্ট বি ইউজড ইন কনজাংশন উইথ রিটার্ন ইনস্ট্রাকশন, এই টোটালটা সহ আসলে এটা 3 বাইট। কারণ কি এর মধ্যে 2 বাইট হচ্ছে টোটাল কলের জন্য, যেটা কিনা দুইটা পেয়ারের জন্য, যে হাই অর্ডার লো অর্ডার এই দুটো পেয়ার, আর রিটার্নের হচ্ছে আরেক বাইট ইনস্ট্রাকশন। এই টোটালে গিয়ে হচ্ছে তোমার 3 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, লো অর্ডার, হাই অর্ডার আছে রিটার্ন আরেকটা। দেখো এখানে সেকেন্ড বাইট স্পেসিফাইড দ্য লো অর্ডার বাইট, থার্ড বাইট স্পেসিফাইড দ্য হাই অর্ডার বাইট, আর টোটাল যে রিটার্ন ইনস্ট্রাকশন সেটা হচ্ছে আরেকটা বাইট। সো ইন কনজাংশন উইথ রিটার্ন ইনস্ট্রাকশন কল ইনস্ট্রাকশন আমরা ইউজ করি, আর টোটালটা হচ্ছে তোমার 3 বাইট ইনস্ট্রাকশন। আর কিছু নাই? আচ্ছা, আর এগুলো টোটালি আমি বইতে আছি, প্লাস আমি দুটো সাইট থেকে এগুলা নিয়েছি, সো এগুলোর তোমার রেফারেন্স এখানে তোমার দেয়া আছে। আর এই জিনিসগুলি এইভাবে তোমার কিছুটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, আমি বারবারই বলছি যেহেতু নেক্সট উইক মঙ্গলবার থেকে আমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে, তোমরা এখন থেকে প্রেজেন্টেশনে এই জিনিসগুলো অবশ্যই
মেনশন করবা। ঠিক আছে? সো তুমি প্রেজেন্টেশনের যে টপিকগুলি তুমি নাও না কেন, তুমি কোনো বই থেকে নাও, সাইট থেকে নাও, সেটাকে এইভাবে মেনশন করে দিতে হবে। আদারওয়াইজ তোমার প্রেজেন্টেশনে কিন্তু মার্কস ডিডাক্ট হবে, আমি আগেই বলছি। আর কোনো কিছু জাস্ট কপি পেস্ট করবা না। আমি প্রত্যেকটা জিনিস, কারণ আমি কিন্তু এখন প্রথমেই তোমাদের ইয়ে করে দিব, কি বলে, গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। ওই ফোল্ডারটার মধ্যে তোমরা কিন্তু প্রেজেন্টেশন জমা দিবে। এবং এখন শুধু প্রেজেন্টেশনটাই এনাফ না, তোমার প্রেজেন্টেশনের স্লাইড গুলো খুব ভালো করে খেয়াল করা হবে। যে কিছু কিছু রুলস রেগুলেশন আমাদের মেনটেন করতে হয় যখন আমরা একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করি। ইভেন আমারও যে স্লাইডে, আমারটাও যে পুরোপুরি সবসময় যে কারেক্ট থাকে হয়তো বা তা না, আমিও মাঝে মাঝে অনেক সময় ভুল করতে পারি। তো এরপরও যে জিনিসটা হয়, হয়তো আমি তোমাদের ক্লাস রেডি করার জন্য বা ওই ক্ষেত্রে হয়তো অনেক সময় জিনিসগুলো ওভারলুক করে ফেলতেছি, কিন্তু তোমরা যদি এগুলো সময় নিয়ে তোমরা এগুলো করছো, তো আমি তো এগুলো ক্লাসে বারবারই বলছি যে কি কি জিনিস তোমাদের করতে হবে। যে শুরুতেই, যেমন আমার স্লাইডেও কিন্তু শুরুতে আজকে এই জিনিসটা আমি লিখি নাই, যেমন এই স্লাইডেও শুরুতে এটা লেখা দরকার ছিল যে প্রথমে তুমি টপিক নামটা লেখার পর দেন তুমি দিবা আউটলাইনটা, যে তোমার প্রেজেন্টেশনে। এটা তোমরা খুব ভালোভাবে, আমি দেখেছি গত সেমিস্টারে অনেকেই এটা মেনশন করেছে, আমিও হয়তো বেশ কিছু ক্লাসে করি, আর মাঝে মাঝে আমারও এটা স্লিপ হয়ে যায়। তারপর তোমাদেরকে রিকোয়েস্ট করবো এটা অবশ্যই যেন মেনশন করো যে তোমার স্লাইডে তোমার প্রেজেন্টেশন আজকে কি কি জিনিস কভার করছো। ঠিক আছে? ওইটা দেওয়ার পর দেন তুমি কি বলে ওয়ান বাই ওয়ান সেই টপিক গুলো একটা একটা করে ব্যাখ্যা করো। আর ব্যাখ্যার মধ্যে আমি বারবারই বলতেছি, যত সম্ভব কম ওয়ার্ড বা ইলাবোরেট সেন্টেন্স ইউজ করার পরিবর্তে তুমি মানে পয়েন্ট আকারে কিছু মেনশন করার চেষ্টা করবা। এবং তোমার প্রেজেন্টেশনটা হবে সেরকমই, যখন তুমি পয়েন্ট আকারে মেনশন করছো, তোমার পয়েন্টটা দেখে পয়েন্টটা বলো, বলার পর যেন তুমি সেটাকে ব্যাখ্যা করতে পারো। কিন্তু তোমাদের যে জিনিসটা হয় যে অনেক সময় দেখা যায় একেবারে কয়েক লাইন 10-12 লাইন লিখে নিয়ে এসে দেন পড়া শুরু করো, ওইটাকে কিন্তু প্রেজেন্টেশন বলে না। ইভেন দেখো আজকে আমার এখানে যদিও কয়েকটা লাইন ছিল, দেখো আমার নিজেই কিন্তু পড়তে কেমন লাগতেছে, আমি তোমাদের বলতেছিলাম একটু পড়ো, কারণ এই জিনিসটা একেবারেই কিন্তু যায় না, কেমন লাগে, তাই না? তুমি জিনিসটা যদি জানো, দেন তুমি জাস্ট পয়েন্টটা দেখো, দেন তুমি নিজে যেন ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে? তো ওইভাবে তোমার প্রেজেন্টেশন এইভাবে করতে করতে দেন কনক্লুশনে এসে তুমি যে টপিকগুলি বললে এই টপিকের ওভারঅল একটা কমেন্ট করো, মানে কনক্লুডিং কমেন্ট যেটা। তারপরে তুমি ফাইনালি তার রেফারেন্স গুলি মেনশন করো, যে কোন কোন সাইট বা কোন কোন বইয়ের হেল্প তুমি নিয়েছো এই স্লাইডটা তৈরি করার জন্য। আরেকটা জিনিস চেষ্টা করবা, যেহেতু এখানে দেখতেছো মাইক্রো প্রসেসর 2-3টা ক্লাস অলরেডি তোমরা করে ফেলেছো, যে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য খুব বেশি সহজ হয় যদি আমরা এর সাথে কোনো একটা ফিগার আর কোনো মানে ডায়াগ্রাম দিয়ে যদি একটা কে ব্যাখ্যা করতে পারি, তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য খুব বেশি সহজ হয়। তো সবসময় দেখা যায় অনেক সময় একটা বইয়ে বা কোনো একটা পার্টিকুলার হয়তো এক সাইডে তুমি পাচ্ছ একটা ফিগার, এক সাইডে পাচ্ছ না। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখতে হবে, এই কারণে যে যেটা তোমার বোঝানোর জন্য ইজিয়ার হবে। একটা ফিগার থাকলে আমরা জানি যে কোনো কিছু ব্যাখ্যা করাটা খুব সহজ হয়। সেই জন্য তোমাদেরকে আমি সবসময় বলবো যে ওই জিনিসটা যেন একটু ফলো করো তোমরা। ঠিক আছে? প্রেজেন্টেশন স্লাইড রেডি করবার সময়। এই তো, এই পর্যন্তই ছিল আজকে একটু আগেই শেষ করে দিলাম। তো তোমাদের যদি এরপরে, হ্যাঁ, হাবিবুর রহমান কিছু বলবে? স্যার হাবিব বলো। স্যার আমাদের কি মাইক্রোপ্রসেসর কন্ট্রোলারকে থিওরি একটু বেশি স্যার? মাইক্রোপ্রসেসরে জি তাই বলছো? আচ্ছা, এখানে যে থিওরি বেশি, আসলে কি দেখো, মানে প্রত্যেকটা, যেমন কম্পিউটার আর্কিটেকচার যেটা ছিল, আমাদের কিন্তু কোনো ল্যাব ছিল না। কম্পিউটার আর্কিটেকচারে প্রত্যেকটা জিনিস ওখানেই ধরো আমরা করে করে বুঝতে পেরেছি। তো এটা যে থিওরি তুমি বলতেছো, হ্যাঁ থিওরি ঠিক আছে, এটা তো কোর্সটাই থিওরি, এটা তো আমার কিছু বলার নাই। কিন্তু কথা হচ্ছে, তুমি যদি এই যে প্রত্যেকটা এই জিনিসগুলি কি তোমার কাছে খুব বেশি এমন হচ্ছে, হ্যাঁ কিছু কিছু তো ডেফিনেশন লাগবে, কিন্তু এই জিনিসগুলি কি খুব বেশি টাফ মনে হচ্ছে তোমার কাছে? তাই না? কারণ প্রত্যেকটা, এই জন্য আমি একটু আগেই মাত্র কথাটা বললাম, যখন তুমি কোনো কিছু ব্যাখ্যা করবা, তুমি একটা ফিগারের হেল্প নিয়ে তুমি এই জিনিসগুলি লিখো। আমি চাইলে এখানে কিছু প্রোগ্রাম তোমাকে হয়তো দেখাতে পারি, কিন্তু প্রোগ্রামেরও তো আবার সেই ব্যাখ্যাই আসবে, প্রোগ্রামে একেবারে পুরো এক্সপ্লেনেশন। এরপর আমি চেষ্টা করবো দু একটা ক্লাস অ্যাটলিস্ট কিছু কিছু প্রোগ্রাম দেখাতে। আমি খুব ভালো করে জানি তোমাদের ল্যাবকে আতিক নিচ্ছে না নাকি? আমাদের নিতেছে পারভেজ স্যার। পারভেজ আতিক যেই নাকি খুবই ব্রিলিয়ান্ট তারা, মানে বেবি ম্যাম নিচ্ছে, বেবিও নিচ্ছে একটা। হ্যাঁ, তোমাদের 3টা সেকশন হওয়ার কথা, তা আমি জানি হ্যাঁ বেবি, পারভেজ বা আতিক এদের মাহমুদা ম্যাম নিচ্ছে অনেকগুলো। আরেক গ্রুপে মাহমুদাও নিচ্ছে।
আচ্ছা এরা ছিল তাদের প্রত্যেক ব্যাচে ফার্স্ট, তো খুবই ভালো কিছু তোমরা পাবা। এনিওয়ে, এরপরও সময় সুযোগ থাকলে অবশ্যই আমিও কিছু দেখানোর চেষ্টা করব, কিন্তু এরপর ল্যাবে যেহেতু তোমাদের এবার সুযোগ পাচ্ছ, যেমন গত সেমিস্টারে তো তোমাদের ল্যাব অফারের কোনো ইয়ে ছিল না, যার ফলে অনেক কিছুই হয়তো দেখা যেত ল্যাবের পার্টটুকু থিওরিতে দেখানো হতো। আর দ্বিতীয় কথা, কম্পিউটার অ্যাক্টিভিটি তো আসলে কোনো ল্যাব ছিলই না, যার ফলে টোটাল জিনিসগুলি হয়তো ওইভাবে কাগজে কলমে করে করে একেবারে দেখানো হতো। হ্যাঁ, অবশ্যই এই জিনিসগুলি দেখতে পারলে আমাদের মানে ইন্টারেস্ট আরো বেশি হয়। তো যাই হোক, এটাকে ওইভাবে মানে বোর ফিল করার আসলে কোনো কারণ নাই। তুমি যদি ওইভাবে জাস্ট প্রত্যেকটা লাইন, আমি তো বারবার বলছি, এছাড়াও তুমি যদি বিশেষ করে মাইক্রোপ্রসেসর বা এই লেভেলের কিছু বই খোলো, বই খুলে তো তোমার অবস্থা তাহলে আরো খারাপ হয়ে যাবে, যে তোমরা মানে থিওরি পার্টটাকে এত বেশি ভয় পাও। কারণ এত এক্সপ্লেনেশন, আমি তো ওইখান থেকে দেখা যায় একটা দুইটা করে লাইন বা কোনো একটা ইয়ে থেকে, সাইড থেকে জাস্ট পয়েন্ট গুলি তুলে দিয়ে তোমাদেরকে তাও ব্যাপারটাকে যেন একটু ইজি মনে হয় সেরকম করার চেষ্টা করেছে। একটা তোমরা বই কালেক্ট করেছো কিনা জানি না, বা বই যদি দেখার সুযোগ থাকে, তোমরা বই দেখলে দেখবো যে কোনো এই সাবজেক্ট না, আমার সাথে যদি আগেও কোর্স করে থাকো, যে কোনো কিছু আমি সবসময় যে বলি বই ফলো করতে, কেন বই ফলো করতে, শুধু আমার বলে কথা না, যে কোনো টিচার ক্লাসে যত লেকচার দিন, যত কথা বলে, প্রত্যেকটা কথা কিন্তু বই থেকে নেয়। তো এই কথাগুলি মনে করি যে তুমি লাইন বাই লাইন এইভাবে লেখা থাকতো, তাহলে তোমার কাছে কত বোরিং মনে হতো না? কিন্তু কথা হচ্ছে, এটা না পড়লে তো আসলে তোমার জানা হবে না, পড়তে তো তোমাকে অবশ্যই হবে। ইভেন আমরা যে একটা অ্যালগোরিদম দেখা যায় মানে কয়েকটা লাইন সুন্দরভাবে মানে দেয়া আছে, কিন্তু এটা ব্যাখ্যাটা তুমি তো পারবে না যদি তুমি এক্সপ্লেনেশনটা না পড়ো। ঠিক আছে, সেই জন্য মানে একটু ইন্টারেস্ট নিয়ে ব্যাপারগুলি দেখতে হবে। যে সমস্ত জায়গায় ফিগার থাকবে সেগুলোর সাথে ফিগারের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার কাছে যে কোনো জিনিস খুব ইজি মনে হবে। কিন্তু যদি তুমি মনে করো না একেবারে আমি 1+1=2 এই ধরনের জিনিস, এই সবসময় এই ধরনের জিনিস হয়তো থাকবেও না। তো এগুলো এক্সপ্লেনেশন গুলি তোমাকে বুঝতে হবে, জানতে হবে। আর কিছু স্যার, বলো। আমাদের ল্যাবের সাথে টপিকস গুলা থিওরি কি একসাথে নেওয়া যায় কিনা স্যার? ল্যাবে এই মুহূর্তে কি পড়াচ্ছে? স্যার ল্যাবে মোট পড়াচ্ছে 806 ফার্স্ট সেমিস্টার। 8086? জি স্যার, এটা পড়াইতেছে 808 ইমুলেটর স্যার। ইমুলেটর, হ্যাঁ। মানে 8086 এর? স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করাচ্ছে স্যার। এটা কি তোমরা এখানে সবাই কি এক ব্যাচে এক গ্রুপে আছো? আমি স্যার আছি স্যার বেবি ম্যামের কাছে স্যার। আচ্ছা, না 8086 তো আছে, কিন্তু আমার 8086 টা একটু পরে আসবে, কারণ আমি তো তোমাদের যে প্রথম দিন সিলেবাস দেখালাম না, এটা তুমি হুবহু সিলেবাস ফলো করতেছি, কারণ সিলেবাসের তো প্রথম পার্ট হচ্ছে 8085। তারপর হ্যাঁ, ডেফিনেটলি 8086 টা আরো ইয়ে লেভেলের, কিন্তু 8086 টা তো আমার আরো পরে আসবে, কারণ 8086 এর তোমার পার্ট আসবে প্রায় মিড থেকে শুরু হয়, আর একদম শেষ পর্যন্ত চলবে। বাট ল্যাবে স্যার এটা ফার্স্টে স্টার্ট হয়েছে, প্রথম ক্লাসে। আচ্ছা, তোমরা যদি ধরতে পারো করতে পারো, এটা কোনো সমস্যা নাই, যদি করতে পারো মানে না, ইজি লাগে স্যার, ইজি লাগে স্যার। হ্যাঁ, 8086 কি কি করছো বলো তো ওখানে? জাস্ট প্রোগ্রাম একটা এক্সিকিউট করার জন্য, আমি একটা সি প্রোগ্রাম দেখব, ওই রকমই জাস্ট একটা প্রোগ্রাম এক্সিকিউট, ভ্যালু স্যার মাল্টিপল করা, ডিভিজিবল করা, মানে ডিভাইডেড করা, এইসব মানে ভ্যালু দিয়ে। যে কোনো মানে সিতে তোমরা যে কোনো প্রোগ্রাম করছো, মনে করো প্রথম 10টা সংখ্যার তুমি যোগফল বের করছো, কয়েকটা নাম্বার র্যান্ডমলি দিলা, সেই র্যান্ডম নাম্বার থেকে তুমি মনে করো ইভেন নাম্বারগুলি বের করছো, প্রত্যেকটা জিনিসই তো হতে পারে। জাস্ট খালি এখানে স্যার একটা জিনিস এই যে মানে দেখেন একটা ফিগার দেখাইতেছেন এ বি সি, এটা একটা ফিগারটা স্যার যে মানে ফিক্সড করা থাকে এ এক্স বি এক্স, এটাতে ভ্যালু স্যার, এই জিনিসটা স্যার যেটা সি প্রোগ্রামে থাকতো না, মানে এরকম। সেটাই, এটা আগে থেকে একটা জিনিস ফিক্সড করা আছে। স্যার একটু স্যার কানেকশন সমস্যা হয়েছিল স্যার, এই যে আপনি বলছেন মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য স্যার একটা দেখাইছিলেন স্যার। কোনটা বলো তো স্যার? আর একটু পরে পুশ আরো জানেন একটু স্যার, আরো স্যার একটু, এই যে স্যার এই যে there are just আরেকটু স্যার আগে আগে স্যার, the restore the address of the স্যার কি স্যার মানে এক্সিকিউট স্যার মানে আফটার, যেখানে স্যার মানে ফিরে যায় পয়েন্টারটা ফিরে যায় স্যার, মানে 5 লাইন 5 লাইন এক্সিকিউট করার পরে স্যার আবার মানে ওই লাইনে চলে যায়। ঠিক আছে, এটা আমি বলি, বুঝতে পারছি তুমি কোন জানতে চাও। মনে করো আমি একটা প্রোগ্রামের 5th লাইনে আছি, এমন সময় আমি সাবরুটিনকে কল করলাম, ঠিক আছে, তাই আমি তো 5th লাইন কমপ্লিট করার পর সাবরুটিনে চলে গেলাম।
আমি সেটাই বললাম যে আমি যখন সাবরুটিনে চলে যাব, যাওয়ার আগে আমার স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করবে কোন পয়েন্টকে, নিশ্চয়ই পয়েন্ট নাম্বার লাইন নাম্বার 6 কে। আমি সেটাই বলেছি, কারণ কি যখন সাবরুটিনে তুমি কাজটা কমপ্লিট করে আসবা তখন কিন্তু রিটার্ন করবা তুমি কোন লাইন, তোমাকে আবার 5 নাম্বার লাইনে রিটার্ন করবা? 5 নাম্বার লাইন তো শেষ করেই তুমি সাবরুটিনে গিয়েছো, তাই না? 5 নাম্বার লাইন শেষ করে তুমি সাবরুটিনে গেছো। সাবরুটিন কমপ্লিট করার পর বা সাবরুটিনে যদি তুমি বলো না কন্ডিশন হতে পারে, আনকন্ডিশনাল হতে পারে, যাই হোক না কেন, সেটা থেকে যদি তুমি আবার ব্যাক করবা কোন লাইনে? নাম্বার 6। সেই কথাই বলেছিলাম, আর কিছুই না। ঠিক আছে স্যার, ঠিক বুঝতে আছে? পারছি জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমি একটু আগে ছেড়ে দিলাম। তোমরা এইগুলো একটু ভালো করে দেখো, যেগুলো তোমরা পেয়েছো অলরেডি তোমাদের কাছে 3-4টা বা আরো বেশি হয়তো স্লাইড চলে গেছে। তো এই স্লাইড গুলি প্রথম থেকে খুব ভালো করে এগুলো দেখে আসবা, কারণ আমি বারবারই বলছি যে জাস্ট আর একটা দুটো ক্লাস পরে কিন্তু আমাদের মানে ফিডব্যাক নেওয়া শুরু হয়ে যাবে। প্রথম ক্লাস, এই জন্য জাস্ট একতরফা এইসব হচ্ছে, কিন্তু এই 4th-5th ক্লাস থেকে শুরু হয়ে যাবে ফিডব্যাক, তোমার প্রেজেন্টেশন শুরু হবে। এর 2 ক্লাস পরেই তোমার ফার্স্ট সিট শুরু হয়ে যাবে। আর বিশেষ করে ফার্স্ট সিটি আমি এখনো পর্যন্ত আমার চিন্তায় আছে, হয়তো বা এমসিকিউ আর খুব বেশি কিছু শর্ট কোশ্চেনের মধ্যে থাকবো, কারণ যেহেতু এটা গুগল ফর্মে না হবে, আমি এমন কিছু দিব না যে তোমাকে ডেসক্রাইব এইটা বা ড্র দ্য ডায়াগ্রাম, এইসব কিছু না। আমি একেবারে, যার ফলে আমি বারবারই বলছি যে যত বেশি রিড আউট করবা, সেটা বই হোক, কোনো সাইট হোক বা যেটাই হোক, পিপিটি হোক, খুব বেশি রিড আউট করলে দেখবো ওই জিনিসগুলো তোমার মাথায় থাকবে, একেবারে ছোট ছোট জিনিস, এবং এত র্যান্ডমলি তোমাদের কাছে কোশ্চেন গুলি যাবে এবং এত সাফল হয়ে যাবে, তোমাদের ওই সুযোগগুলো থাকবে না। আর কোশ্চেন থাকবে যথেষ্ট পরিমাণ, কারণ মনে করো আমি সিম্পলি দিই স্ট্যাক উইথ স্ট্রাকচার ফলো বাই স্ট্যাক, আমি যদি বলি লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এরকম দেখো, এখন এটার মধ্যে কি চিন্তা করার কিছু আছে? তা আমি তো মনে করি এটা 1 মিনিটের 4 ভাগে 1 ভাগ, মানে 15 সেকেন্ড ইজ মোর দেন এনাফ। তোমাদের কি মনে হয়, এটা কি এনাফ না 15 সেকেন্ড? জি স্যার। তাই না? কিন্তু কথা হচ্ছে তাদের জন্য এনাফ যারা এটা জানো, আইডিয়া থাকবে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন যদি তুমি নাই জানো তাহলে 15 সেকেন্ড 15 মিনিট বসে থাকলে তুমি কিছুই জানো না, লাভ হবে না। কিন্তু কথা হচ্ছে আমি তো চাই যে তোমরা সবকিছু জেনে বুঝে তো পরীক্ষায় আসো, সেই জন্য আমি আগে থেকে তোমাদের একটু অ্যালার্ট করে দিচ্ছি যে 15 মার্কসে তো হয়তো বা দেখা যাবে আমি 30টা তো দিবই, যদি এমসিকিউ বের দিই তার চেয়েও বেশি দিতে পারি। এত স্যার কেন হবে না তুমি বলো? তুমি বলো না, তুমি শুধু তুমি তারপর গুগল ফর্ম, তোমার কিছু না, তুমি একটা ক্লিক করবা, তুমি একটা টিক দেওয়ার সুযোগ থাকবে, সেরকম মানে রেডিও জাস্ট বৃত্ত ওয়ার্ড করতে হবে স্যার, মানে টিক দিতে হবে স্যার। সেটাই, তুমি টিকটা দিলেই হবে, টাচ করলেই সেটা হয়ে যাবে। মানে মাল্টিপল কোশ্চেন থাকবে স্যার, যদি এমসিকিউ আর কি দেয়, আমি এই জন্যই বলছি তাহলে সমস্যা নেই। তুমি মনে রাখবা যে 30, মিনিমাম 30, তার চেয়ে বেশি কিন্তু হতে পারে। সময় কি স্যার আধা ঘন্টা থাকবে স্যার? হ্যাঁ, সময়টা কি স্যার আধা ঘন্টা দিবেন? সময় হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 45 মিনিট, এর বেশি হবে না ম্যাক্সিমাম। জি স্যার, 30 কোশ্চেন দিলে 45 মিনিট স্যার হবে ইনশাআল্লাহ। স্যার এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলো কি মুখস্থ করতে হবে? সিসি, সিএনসি আর সি এগুলা? আচ্ছা, এটা তুমি বলো, এটা দেখলে কি তোমার মনে হচ্ছে মুখস্থ করার মতো জিনিস? না স্যার, মুখস্থ করার মতো জিনিস না, বাট এখানে তো অনেকগুলা, হ্যাঁ অনেক, জানি অনেকগুলি, কিন্তু ওই যে আমার লেটার গুলির মধ্যেই তো আসলে কথাটা আছে, একটা দুটো থেকে এক্সেপশনাল ঠিক ওইভাবে মিলে না, কিন্তু বাকিগুলি দেখবা তুমি সাথে সাথে তুমি বুঝতে পারবা। সি ফর কল, সি ফর ক্লিয়ার, তো সিসি মানে কল, সরি সি মানে কল। অর্থাৎ স্যার 2-3টা মুখস্থ করলে পারে স্যার প্রত্যেকটা পারা যাবে স্যার, চলে আসবে, তুমি শুরু করো দেখো। এই জন্যই বললাম মানে খুব বেশি তোমার রিড আউট করতে হবে। আর তাছাড়া আমি তোমাকে যদি র্যান্ডমলি বলি যে give some examples of call সার্ভার, তখন তুমি তোমার ইচ্ছা মতো দিলা, তাই না? এটা তোমার জন্য দেখা খুব একটা টাফ না। আবার আমি যদি মেনশনও করে দিই what do you mean by CNC, তাই না? তখন তুমি সাথে সাথে CNC বলছি, তাহলে তুমি বলো এর মধ্যে কি কি লেটার আছে, এর সাথে কি কি যায়। মানে অবশ্যই স্যার কল আছে এবং ক্যারি আছে, তাই না? আর এন দেখলে তো বুঝছো নট, মানে এটা এন না থাকলে সেট, আর এন থাকলে হচ্ছে নট সেট, যেটাকে আমরা রিসেট বলতে পারি। আর যেমন স্যার সিসি পারলে কিন্তু স্যার সিএনসি পারা যাইতেছে স্যার, মানে এটা কিন্তু হ্যাঁ অবশ্যই একটা সাথে একটা তো রিলেভেন্ট থাকবে। আর একেবারে যে বইয়ের ভাষায় তোমাকে বলতে হবে তা না, কারণ এটা তো বুঝতেই পারছো, যে তুমি 1-to-1 ইন্টারভিউ টাইপের ভাইবা হচ্ছে, তুমি যদি আমাকে বুঝাতে পারো যে তুমি এটা বুঝতে পারছো, ইউল গেট ফুল মার্কস। ওকে, সো জাস্ট এগুলো তোমাদেরকে
দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন খুব ভালো করে এগুলো দেখো, বুঝো, এবং তুমি যখন এগুলোর উপর প্রেজেন্টেশন দিবা তোমার কিন্তু এই প্রত্যেকটা জিনিস ওইভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। এবং কিছু কিছু জায়গায় দেখবে এগুলো হয়তো ফিগার ছাড়াও অনেক সময় ব্যাখ্যা চলে আসছে, কিন্তু ফিগার দিলে আমার মনে করি প্রত্যেকটা জিনিস দেখে বুঝে আমার মানে এক্সপ্লেন করতে খুব সুবিধা হয়। তো তোমরাও তোমাদের প্রেজেন্টেশন এই জিনিসগুলো ইউজ করবে, ঠিক আছে? স্যার আমাদের এ পর্যন্ত ক্লাস কয়টা হয়েছে স্যার? আজকে কি সেকেন্ড উইক না? মাত্রই তো সেকেন্ড উইক, আজকে তো 3 নাম্বার ক্লাস হলো আমাদের। ও আচ্ছা। মানে কি তুমি আজকেই প্রথম? জি স্যার, আমি কালকে রেজিস্ট্রেশন করছি। কেন এত লেট করো তোমরা? বুঝা, তুমি তো অনেক পুরনো স্টুডেন্ট, তোমার এই কাজ হওয়ার কারণ কি? স্যার আমার এক বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, তো ওনারে নিয়ে স্যার দৌড়াদৌড়িতে অনেক সময় কেটে তোমাদের গেছে। কি ব্যাচেলর থিসিস কমপ্লিট করে ফেলার কথা না নাকি? স্যার আমার ড্রপ আছে স্যার। আমি মাত্র স্যার এই সেমিস্টারে প্রজেক্ট নিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এক বেশি না, এক দুই সেমিস্টার মতো আর কি। এনিওয়ে ঠিক আছে, আগে এগুলো তো তুমি স্যার প্রেজেন্টেশনটা তাহলে স্যার কবে হবে? মামুন হাসানের ক্লাসে প্রেজেন্টেশন হচ্ছে ডে আফটার টুমরো, না তারপরে, মানে আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার থেকে প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, পরের মঙ্গলবার থেকে 3 জন করে। মিনিমাম 3 জন বলছি, যদি আরো বেশি নাম থাকে নাম আমি সিআর কে বলবো রাখতে, কারণ অনেক সময় দেখা যায় যে একজন বলছে সে আসলো না অথবা নেটের সমস্যা, মানে অনেক কিছু হতে পারে, এই জন্য 2-1 জন বাড়তি থাকলেও সমস্যা নেই, আর যে সুযোগ হয়ে যায় আমরা নিয়ে নিতে পারবো। অ্যাটলিস্ট 3 জন। টপিকটা কি থাকবে স্যার? মানে কি, তুমি কি আমার সাথে আজকে প্রথম ক্লাস করতেছো? প্রেজেন্টেশন সম্পূর্ণ ওপেন, তুমি এই পর্যন্ত যা ক্লাস হয়েছে, যে টপিক হয়েছে, টপিকে তুমি যে কোনো টপিক সিলেক্ট করতে পারো। তো সবসময় একটা কথা বলি যে প্রিভিয়াস 2টা উইকের মধ্যে, এই জন্য আমি থার্ড উইক থেকে শুরু করছি, যে প্রিভিয়াস 2 উইক সবসময় তুমি নিবা, যে তুমি 2 মাস পরে প্রেজেন্টেশন দিবা এবং 2 মাস আগের কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দিবা না। স্যার প্রেজেন্টেশন স্যার যে সময় দিব স্যার ওই সময় স্যার বোঝানোর জন্য স্যার বাংলা ইউজ করতে পারবো? আচ্ছা সেটা দেখা যাক না, তোমরা আগেই সব খালি নেগেটিভ কথাবার্তা। চেষ্টা করো, এইখানে মানে কম্পিউটার সায়েন্সে এমন কোন সাবজেক্ট আছে যে তোমার সাহিত্যের মতো কোনো ইংলিশ বলতে হবে? না স্যার। সিম্পল কিছু টার্ম থাকে, তাই না? এগুলো খুব একটা টাফ হবে না, এবং প্রিপারেশন নাও, দেখো কি হয়। জি স্যার। তো ঠিক আছে, আর কারো কোনো কিছু কোয়েরি? জি না স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আজকে আমরা শেষ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।